এই ভিডিওর বিষয় ৩২,০০০ প্রাথমিক শিক্ষক বহাল। নেপথ্যে কি বিপদ কি সত্যিই কাটল? আপনারা জানেন যে আজকেই একটি রায়ে মহামান্য আদালত জানিয়েছে যে এই ৩২,০০০ শিক্ষক যাদেরকে নিয়ে এই মামলাটি চলছিল দীর্ঘদিন ধরে, তারা চাকরিতে বহাল থাকছেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, এ বড় আনন্দের খবর। এত এত মানুষের জীবন জীবিকা, পরিবার ভালো থাকা এই রায়ের সঙ্গে যে কতটা সম্পর্কিত ভুক্তভোগী না হলেও বুঝে নেওয়া যায়। আর আমি ব্যক্তিগতভাবেও আনন্দিত, আরো অনেক বেশি আনন্দিত। সামাজিক ক্ষেত্র তো বটেই, কারণ জীবন জীবিকার প্রশ্ন। ব্যক্তিগত ক্ষেত্রেও অত্যন্ত আনন্দিত এই কারণে যে আমার বেশ কিছু সহযোদ্ধা, অন্তত একজন বা দুজন সহযোদ্ধা, যাঁরা আমার অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন, যেহেতু সবসময় যোগাযোগ আছে, বহুবার দেখা হয়েছে কফি হাউসে, নাম বলছি না, আমার সহযোদ্ধারা অনেকেই তাকে চেনেন। তো এই পরিস্থিতিতে আমি নিশ্চিত যে উনি আগামী ৬ ডিসেম্বর, এই তো আর কয়েকদিন বাকি, আজকে বুধবার, উনি আমাদের মিলন আড্ডায় আসতে পারবেন, সপরিবারে আসতে পারবেন। একটা বড় আনন্দ আমার কাছে, অত্যন্ত আনন্দের। কারণ এই রায় যদি এই মুহূর্তে অন্যদিকে যেত, অর্থাৎ ছাঁটাইয়ের বিষয়টিকেই, যেটি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, সেই সময়কার ভগবান, এখন অনেকের ভগবানের আকার প্রকার বৃদ্ধি পেয়েছে, তো সেই রায়টি যদি অব্যাহত রাখা হতো, তাহলে তিনি বা তার সঙ্গে আরো যারা আমার সংস্পর্শে এসেছেন, যাদের আসার কথা, আগামী ৬ ডিসেম্বর আমাদের মিলন আড্ডায় মহাবোধি সোসাইটি হলে, কলেজ স্ট্রিট অঞ্চলে ৩টে থেকে ৬টা পর্যন্ত যে প্রোগ্রাম, অনুষ্ঠান, সেখানে কি তারা আসতে পারতেন? নিশ্চয়ই পারতেন না। সেই মানসিকতা তাদের থাকতই না, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই রায়টি অন্তত এই মুহূর্তের পরিস্থিতি বদলে দিয়েছে। তারা আসবেন বলে আমার বিশ্বাস, সানন্দে আসবেন। কিন্তু সেই সহযোদ্ধাদের আমি কিন্তু আগেই জানিয়েছিলাম, তারা জানেন কি, হোপ ফর দ্য ওয়ার্স্ট, প্রিপেয়ার ফর দ্য হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, জানিয়েছিলাম। তারা প্রস্তুত। কিন্তু অন্তত এই বাতাবরণে এটি অত্যন্ত সুখবর, কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ, বেশ কিছু লোকজন, যারা এই সিদ্ধান্তের বা এই রায়ের নেপথ্যের কাহিনীটা জানেন না। কাহিনীটা কি আমি আসছি পরে, এই ভিডিওতেই আসবো, এই জন্যই তো লাইভে আসা। তারা এই বিচারপতিদের, যারা এই রায় দিয়েছেন, তাদেরকে ভগবান, পরিত্রাতা, মানবিক ইত্যাদি ইত্যাদি বিশেষণে ভূষিত করছেন। ব্যাপারটা কি সত্যি তাই? তারা কি কেবল আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা না করে শুধুমাত্র সংবিধান, ন্যায় বিচার, মানবিকতা, জীবিকা এসবকে মাথায় রেখেই তারা রায় দিতে পারেন? তাদের কি শেকলটা কোথাও বাঁধা থাকে না? তাদের কি খুঁটিটা কোথাও বাঁধা থাকে না?
এই সিস্টেমে, এই ম্যাট্রিক্সে স্বাধীনভাবে কোনো সরকারি পদাধিকারী, কোনো বিচারক কাজ করতে পারেন? আসবো সে প্রসঙ্গে। তার আগে আমরা একটু দেখে নিই ইতিহাসটি, সংক্ষিপ্ত ইতিহাস, তারপরে বিশ্লেষণ। কি ইতিহাস? আপনারা জানেন 2023-এর 12ই মে সম্ভবত বিচারপতি, সিঙ্গল বেঞ্চ ছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় প্রথমে 36,000ই ছিল আর কি প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেন, ছাঁটাই করেন। সেটি পরে 36 থেকে রিভাইজড হয়ে 32,000-এ দাঁড়ায়। কি যুক্তিতে? কোন যুক্তিতে? যে তারা অপ্রশিক্ষিত, আনট্রেন্ড। যদিও এটি বিশেষ সরকারি নির্দেশ অনুসারে, আপনারা সেটা জানেন, আমি বিস্তারিত যাচ্ছি না। যেটা বলা ছিল নোটিফিকেশনে যে অপ্রশিক্ষিতরা পরবর্তীতে একটা নির্ধারিত সময় দেওয়া ছিল, তার মধ্যে তারা ট্রেনিং যদি করে আসতে পারেন, প্রশিক্ষণ নিয়ে আসতে পারেন শিক্ষকতার, তবে তারা বহাল থাকবেন, এমন একটা শর্ত ছিল। তো সেই শর্ত অনুসারে তারা প্রশিক্ষণ নিয়েছিলেন, সেটা আমরা জানি। তো সেই যুক্তিতে ছাঁটাই তো চলে না, তারা তো নির্ধারিত সময়ের মধ্যেই প্রশিক্ষণ নিয়েছিলেন, তাই নয় কি? কিন্তু ক্ষেত্রটি আরো বড় ছিল, ক্রমে ক্রমে বড় হতে শুরু করলো। আমরা দেখতে পেলাম যে এই 32,000-এর যে মার্জিনটা, সেটা বাড়তে বাড়তে 2014-র টেটকেও ছুঁয়ে ফেলল। কেন? অনেক অভিযোগ উঠল, ভাবে বঞ্চিতদের ক্ষেত্রেও কাজে লাগানো হয়েছে। বঞ্চিত মানে মামলা দায়ের করার ক্ষেত্রে, যেটা আমরা জানি যে এসএসসির ক্ষেত্রেও 2016-র যে ছাঁটাই হয়েছে, প্যানেল বাতিল করা হয়েছে, সেক্ষেত্রেও বঞ্চিতদের মামলার একটা বড় ভূমিকা বলা যেতে পারে। আপাত দৃষ্টিতে সেটাই প্রধান ভূমিকা, আপাত দৃষ্টিতে। তো এক্ষেত্রেও যারা অভিযোগ করেছিলেন যে ঠিকঠাক ভাবে নিয়োগ হয়নি, প্যানেল ট্যানেল নাকি ঠিকঠাক গঠিত হয়নি, কার পরে কে আছে সেটা বোঝা যায়নি, অর্থাৎ তারা বঞ্চিত হয়েছেন, এই দুর্নীতি করে এত এত চাকরি হয়েছে। তো তাদের অভিযোগ এটাই যে অযোগ্যদের ছাঁটাই করে শিক্ষা ব্যবস্থাকে কলুষ মুক্ত করা হোক এবং যোগ্যদের চাকরি দেওয়া হোক। অর্থাৎ যারা বঞ্চিত, যাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, যারা এই নিয়োগ প্রক্রিয়ায় প্রবেশ করতে পারেননি, তাদেরকে সুযোগ দেওয়া হোক। তো স্বাভাবিকভাবেই তারা উল্লসিত হয়েছিলেন সেই সময় যে 32,000-এর পরিবর্তে তাদেরকে নেওয়া হবে। স্বাভাবিকভাবেই মনে রাখবেন, এই ধনতান্ত্রিক ব্যবস্থা, এই জায়নিজ ধনতান্ত্রিক ব্যবস্থাতে বঞ্চিত চিরকালই থাকবে। এই সিস্টেমে সবার জন্য ভালো থাকা, সবার জন্য জীবিকা, সবার জন্য মঙ্গল, সেই বিষয়টি কখনোই বাস্তবায়িত হবে না। আমরা দেখেছি এই জায়নিস্ট পুঁজিবাদ যখন থেকে শক্তিশালী হয়েছে, আরো বেশি শক্তিশালী হয়েছে, ততই গোটা বিশ্বজুড়ে, আমাদের দেশও ব্যতিক্রম নয়, বিলিয়নারের সংখ্যা বেড়েছে। ধনী দরিদ্রের মধ্যে যে সম্পদের ফারাক, গালফ, সেটা আকাশ ছুঁয়ে ফেলেছে, তাই তো? সেটা আমরা জানি। তাই বঞ্চিত সবসময় থাকবে এবং শাসক শ্রেণী, সরকার, যা এই জায়নিক শক্তির প্রতিনিধি মাত্র, তারা এই বঞ্চিতদেরকে যখন দরকার পড়বে কাজে লাগাবে, ডিভাইড অ্যান্ড রুল করার কাজে লাগাবে, মামলা করাতে পারে, হামলা করাতে পারে, অনেক কিছু করাতে পারে, কারণ মূলটা তো অর্থনীতি, জীবিকা।
তাই তো, সেটার প্রলোভন যেমন আছে তেমন সেটা না থাকলে কি সমস্যা হতে পারে সেটাও আপনারা জানেন, আমরাও বুঝি। সেই প্রক্রিয়া চলবেই, তো সেই প্রক্রিয়াকে কাজে লাগিয়েই এই আমরা জানি যে 2023-এর 12ই মে এই 32,000 শিক্ষক ছাঁটাইয়ের রায় দেওয়া হয়েছিল। তারপরে ওই যে ব্যক্তিটা বাড়তে লাগলো, অভিযোগ উঠলো অ্যাপটিটিউড টেস্ট হয়নি ঠিকঠাক, প্যানেল গঠন ঠিকঠাক হয়নি, র্যাঙ্কিং ঠিকঠাক বোঝা যায়নি, এদিকে ওএমআরও পুড়িয়ে দেওয়া, মানে ওএমআরও পাওয়া যায়নি একই রকম ভাবে যেমন 2016-র ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ওএমআর, আসল ওএমআর নাকি পাওয়াই যায়নি, পরে যেগুলো পাওয়া গেছে সেগুলো মিরর ইমেজ ইত্যাদি ইত্যাদি গাজিয়াবাদ থেকে উদ্ধার করা করেছে সিবিআই, জনে কোন আইসা অধিকারের বা অধিকারের বাড়ি থেকে বা তার ডেরা থেকে, যেভাবেই বলুন, অর্থাৎ পাওয়া যায়নি, এক্ষেত্রেও পাওয়া যায়নি। তো ব্যাপারটা অনেক ক্ষেত্রে কিন্তু মিল আছে, যদিও এক্ষেত্রে ওই যোগ্য অযোগ্যের ব্যাপারটা করা যা হয়নি যেভাবে এসএসসির ক্ষেত্রে করা হয়েছিল, কিন্তু এক্ষেত্রে প্রশিক্ষিত অপ্রশিক্ষিতের একটা ভাগ করা হয়েছিল। অর্থাৎ প্রথম পর্বে যে নিয়োগ হয়েছিল তার মধ্যে প্রায় 42,000 বা 41,000 সামথিং এরকম একটা সংখ্যা ছিল, যার মধ্যে এই 32,000 অপ্রশিক্ষিত ছিলেন সেই সময়, নিয়োগের সময়ের কথা বলছে। আর বাকিটা অর্থাৎ ওই 11,000 এইরকম বা মানে ওই রকমই প্রায় 10,000 বা 11,000 এরকম একটা সংখ্যা প্রশিক্ষিত ছিলেন সেই সময়। পরবর্তীকালে আরো নিয়োগ হয়েছে, ওই 2014 টেট থেকে পরবর্তীকালে আরো নিয়োগ হয়েছে, অনেক মেয়াদ বহির্ভূত নিয়োগের অভিযোগ আছে, অনেক কিছু আছে, সেটা আপনারা জানেন, সে প্রসঙ্গে যাচ্ছে না। তো এই অ্যাপটিটিউড টেস্ট ঠিকঠাক ইন্টারভিউ না নেওয়া, বিভিন্ন রকমের অভিযোগ সংযুক্ত হতে থাকে, অর্থাৎ অপ্রশিক্ষিত শুধু এইটাকে আর হাইলাইট করা না করে, কারণ প্রশিক্ষণ তো তারা নিয়ে এসেছেন এবং সেই সময় যে নোটিফিকেশন ছিল, নির্দেশ ছিল, সেটা অনুসারে তারা প্রশিক্ষিত হয়েছেন, তো সেটা নিয়ে তো করার কিছু থাকে বলে আমার মনে হয় না। তাহলে আরো অনেক কিছু করার থাকে, সেগুলো চলতে থাকলো এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, আমি মিডিয়াতে যা দেখেছি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি, তিনি বললেন যে 2014-র নিয়োগ প্রক্রিয়াটাই, মানে টেট যে নিয়োগ প্রক্রিয়া সেটাই গন্ডগোলের, সেখানেই বহু অনিয়ম হয়েছে, এই পরীক্ষাটাকেই বাতিল করা হোক, যেমন করে 2016-র প্যানেল পুরো বাতিল হয়েছে, প্রক্রিয়াটাই নাকি বাতিল এসএসসির। তো তেমন করে এই একই রকম ভাবে এই 2014-র টেট নিয়ে টানাটানি শুরু হয়ে গেল এবং তিনি বিবৃতি দিয়েছেন, সেখানে আপনারা জানেন মিডিয়াতেও বলা এসেছে খবর, আদালতেও বলেছেন, এবং সেক্ষেত্রে পুরো প্যানেলই চলে যাবে, অর্থাৎ 2014 টেটের ওপর ভিত্তি করে যারা নিযুক্ত হয়েছেন প্রত্যেকেরই বিপদ, একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছিল। ইতিমধ্যে আমরা তখন দেখেছি বঞ্চিতদের সবাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে ভগবান বললে চিহ্নিত করলেন, এই তো বিচার ব্যবস্থাকে, শিক্ষা ব্যবস্থাকে কলুষ মুক্ত করছেন, এইরকম দুর্নীতি মুক্ত করছেন, এইভাবে এইরকম ভেবে, সেটা তো তারা বাহ্যিকভাবে বলেই ছিলেন, কিন্তু আসল কারণ ছিল তাদের নিয়োগের একটা সুযোগ তৈরি হয়ে গেল। স্বাভাবিক, আমরা কে না সুযোগ চাই বলুন তো, এই সিস্টেমে তো সবাই সুযোগ পাই না আমরা, সমস্যাটা এখানেই, সবার জন্য তো নয় এটা এই সিস্টেমটা। কিন্তু তারা খুশি হলেন এবং তারা তাকে ভগবান বলে সব অভিবাদন জানালেন, এই কারণে তাদের নিযুক্ত হওয়ার সুযোগ বা দরজা খুলে গেল বলে তারা মনে করলেন, এটা আসল কারণ। আর কারা তাকে ভগবান মনে করলেন? জনগণের সাধারণ জনগণের একটা অংশ অবশ্যই, বা বলতে পারেন আমজনতা, মোটামুটি যারা খবরটি জানলো, যারা শিক্ষক ছিলেন না আদৌ বা তাদের পরিবারের কেউ শিক্ষক নন, কিন্তু তারা ভাবলেন যে শিক্ষা ব্যবস্থাকে কলুষ মুক্ত করবার জন্য, শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করবার জন্য এই বিচারক কোমর বেঁধে নেমেছেন এবং এটা তার একমাত্র উদ্দেশ্য, তিনি মহান, তিনি ভগবান।
অর্থাৎ বঞ্চিতদের কাছে তিনি ভগবান হলেন, এবং মানুষের কাছে, যারা এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত নন, সাধারণ মানুষ যারা মানে ভালো তারা সবসময় মনে করেন যে দুর্নীতির দরকার, দুর্নীতিটাকে দমন করতে হবে, কারণ দুর্নীতি শব্দটা স্বাভাবিকভাবে সরকারি ক্ষেত্রে মানুষ তো একদমই পছন্দ করে না, হওয়া উচিত নয়। সরকার দুর্নীতি মুক্ত হবে এমনটাই আমরা প্রত্যাশা করি, এটাই গণতান্ত্রিক প্রত্যাশা। তো তারাও বললেন যে তিনি ভগবান। কিন্তু কারা শয়তান বললেন? এই 32,000 এবং তার পরিবার, আপনজন, তাই তো? তাদের কাছে তিনি শয়তান হয়ে গেলেন। স্বাভাবিক, ওই যে বাতিল করা হলো, চাকরি বাতিল করা হলো। তাহলে সবার কাছে তিনি ভগবান হতে পারেননি, কিন্তু বড় সংখ্যক মানুষের কাছে, কারণ 32,000 এবং তাদের পরিবার মিলিয়ে বড় জোর কত জোর হবে, স্বামী স্ত্রী মিলিয়ে ধরুন ওইদিকে 64,000, সন্তান মানে 1 লাখ, এরকম মেরে কেটে 1 লাখ বা একটু বেশি হতে পারে, এমন মানুষের কাছে তিনি শয়তান হয়ে গেলেন, যেহেতু চাকরিটা। আর বাকি বঞ্চিত তাদের সংখ্যা তো অনেক লক্ষ, তাদের কাছে ভগবান হলেন। আচ্ছা, ফ্রেশার যারা চাকরি পায়নি আর কি, তাদের অভিযোগ দুর্নীতির কারণে আমাদের চাকরি হয়নি, অযোগ্যদের বাতিল, মানে দুর্নীতি পরায়ণ শিক্ষকদের বাতিল করে আমাদের জন্য দরজা খুলে দেওয়া হোক, তাদের সংখ্যা অনেক বেশি, তাদের কাছে ভগবান হলেন। আর কার কাছে ভগবান হলেন? সাধারণ মানুষের কাছে, তাদের কাছেও ভগবান হলেন। তবে তিনি পরবর্তীকালে মানে এইটুকু ভগবান হয়ে তিনি খুশি হননি, হতে চাননি, তিনি আরো ভগবান, বড় ভগবান হতে চেয়েছেন, রাজ্যের ভগবান হতে চেয়েছেন। সেই প্রত্যাশায় তিনি বিচার ব্যবস্থাকে পরিত্যাগ করে, পদত্যাগ করে, যেভাবেই বলুন করে, তিনি গেরুয়া দলে যুক্ত হয়েছেন, সদস্যও হয়েছেন। তো স্বাভাবিকভাবেই বড় ভগবান কে না হতে চায়, তাই না? এই সিস্টেমের যতটা উপরে ওঠা যায় ততটা বড় ভগবান হওয়া চায়, তিনি সেই পথ বেছে নিয়েছেন। ব্যাস, সেই চ্যাপ্টার আপনারা জানেন। এরপরে আমরা জানি যে 2023-এর ওই 19 মে স্টে অর্ডার দেওয়া হয়, রাজ্য সরকার উদ্যোগ নেন, স্টে অর্ডার দেওয়া হয়, অর্থাৎ আদালতও তাকে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায়, যেটা 12 তারিখে এসেছিল মে মাসের, 19 তারিখে স্টে অর্ডার দেওয়া হয়। কিন্তু মামলা চলতে থাকে। স্টে অর্ডার মানে তো আর মানে একটা হেস্তনস্ত হলো না, না, মামলা চলতে থাকে। তারপরে এই বিভিন্ন রকমের প্রক্রিয়া চলতে থাকে, চলতে আমরা দেখতে পেলাম যে আজকে যে রায়টিকে রিজার্ভ রাখা হয়েছিল, ডিভিশন বেঞ্চ ঘোষণা করলো যে না, চাকরি বহাল থাকছে। সংক্ষেপে বললাম, এর মধ্যে অনেক কিছু ঘটেছে। তো এটা আনন্দের খবর, কোনো সন্দেহ নেই, আনন্দের খবর, চাকরি বহাল আছে। তো এই রায়, এটা কি চূড়ান্ত রায়, মানে শেষ, মানে এই রায়কে চেঞ্জ করা যাবে না পরে? এটা কোন আদালত রয়েছে? সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন পর্যন্ত গেছে কি? যায়নি। এটা ডিভিশন বেঞ্চ, যতদূর আমি জানি, হাইকোর্টের আদালত, বিচারকদের নামও আপনারা জানেন। তারাও এখন ভগবান হয়ে উঠেছেন। কাদের কাছে ভগবান হয়ে উঠেছেন? বঞ্চিতদের কাছে, যারা আশা করছিল এই 32,000-কে বাতিল করার পরে তারা সেখানে ঢুকতে পারবেন না, তাদের কাছে তারা, এই বিচারকরা কিন্তু ভগবান হলেন না, হতে পারলেন না, অন্তত এই মুহূর্তে শয়তানি হয়ে গেলেন। তাহলে কাদের কাছে ভগবান হলেন এই বিচারকরা? সেই 32,000 শিক্ষক এবং তাদের আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীদের কাছে ভগবান হলেন। ওই যে বললাম, এই সিস্টেমে সবার ভগবান হওয়া যায় না, সম্ভব নয়, সরকারি ব্যবস্থা থেকে হওয়া যায় না, কখনো হওয়া যায় না। বেশ, এটা তো আনন্দের খবর। তো তারপর এরপরই আমরা শুরু করব নেপথ্যের কাহিনীটা। ঘটনাটা আপনারা ইতিমধ্যেই জানেন। তারপরে কি হতে পারে শেষ অংশে থাকবে, এরপরে কি হতে পারে, কারণ কি, এটা কি
শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য একটি রায়। শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নেই, শিক্ষক নিয়োগ হচ্ছে না, মামলার কারণে শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। মাননীয়া বলেন আমরা তো চাইছে, কিন্তু মামলার কারণে আমরা করতে পারছি না। কিন্তু শিক্ষা ব্যবস্থায় তো শিক্ষক দরকার। তাহলে সাধারণ মানুষ এইভাবে ভাবতে পারলেন যে শিক্ষক ব্যবস্থায় শিক্ষক দরকার, এই কারণে শিক্ষকদের আর ছাঁটাই করা হবে না। তাই তো, খুব আনন্দের কথা। এই কারণেই কি রাখা হলো তাদেরকে? এই রায়ের অনেক দিক আছে, এটা একটা দিক অনেকে ভাবছেন। আর একটা কি দিক, যারা এখনো সরকারি চাকরির প্রতীক্ষা করছেন, শিক্ষকতা করবেন বলে প্রতীক্ষা করছেন, তাদের কাছেও একটা আনন্দের খবর, সুখবর, বার্তা, ইঙ্গিত যে তারা আবার নতুন আশায় বুক বাঁধলেন। এই যে কোথায় ছাঁটাই তো হচ্ছে না, তার মানে শিক্ষক দরকার বলে আজ ছাঁটাই হইল না। যটা হলার 2016তেই হয়ে গেল, আর হবে না। 2016 প্যানেলটাতেই ওখানে দুর্নীতি ছিল বলে ওটা ছাঁটাই হয়েছে, বাকি প্যানেল আর ছাঁটাই হবে না। দুর্নীতি নেই আর সেখানে সেরকম। যদিও আদালত বলেছে, আজকের রায় বলেছে, আপনারা ভালো করে দেখবেন, তদন্তটা চলবে, কিন্তু এই রায়টা দেওয়া হলো। খুব ইন্টারেস্টিং না? তার মানে তদন্ত কিন্তু চলবে, সেটা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই তদন্ত চলবে, দুর্নীতি তদন্ত চলবে, এই ছোট্ট করে এই লাইনটার দিকে কারা মনোযোগ দেবে? কেউ দেবে না। সবাই দেখবে যে 32,000 শিক্ষক তাদের চাকরি ফিরে পেলেন, রায় বহাল থাকল, মানে নিয়োগ বহাল রইল, এটাই সবাই ভাববেন। তো ওই ছোট্ট লাইনটা কিন্তু কেউ দেখবেন না। তার ফলে কি হবে? যারা ফ্রেশার, বঞ্চিত, তারা নতুন আশায় বুক বাঁধবেন। তারা ভাববেন এই তো আবার নিয়োগ হবে। কোচিং সেন্টারও তারাও বলবে হ্যাঁ এই তো শিক্ষক দরকার, নিয়োগ হবে। তারাও আরো কিছুদিন অন্তত পড়াতে পারবেন, নোটস দিতে পারবেন, ইন্টারভিউ গাইডেন্স দিতে পারবেন। এবং যারা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এখনো, মানে বিএড বলুন বা ডিএলএড বলুন, এখনো তো বহু কলেজ আছে, সব তো উঠে যায়নি, সেখানে বহু রাজনৈতিক নেতার বিনিয়োগ আছে। সেসব কলেজ থেকে শিক্ষকতার যে শিক্ষণ যে প্রশিক্ষণগুলো থাকে, বিএড বলুন ডিএলএড বলুন, এখনো তো সব উঠে যায়নি। তো সেইখানে তারা তো ভালো পয়সা কামান, উপার্জন করেন। লক্ষ লক্ষ টাকা দিয়ে শিক্ষণের কোর্স করবার জন্য অনেকেই ভর্তি হন। তো সেগুলো টিকে থাকবে আরো কিছুদিন অন্তত, তারা কামিয়ে নিতে পারবেন। পাশাপাশি বিচার ব্যবস্থা, মামলা, আরো তো মামলা হবে, বঞ্চিতরা তো আবার ছেড়ে তো দেবে না। মানে তারাও আছে অপেক্ষায়, কখন তাদেরকে আবার ইন্ধন যোগানো আর কি। যারা রয়েছেন, ইন্ধন তো আছেই জানেন। তো তারপরে দেখবেন আরো মামলা টামলা হবে, তদন্ত তো চলবেই। অর্থাৎ বিচার ব্যবস্থার উকিলরা আরো করে খাবেন আরো বেশ কিছুদিন, অন্তত 2030 পর্যন্ত। এজেন্ডা 2030 আমি আগেই বলেছি। পাশাপাশি যারা এইসব যুক্ত রয়েছেন, এসব কোচিং সেন্টার বা রয়েছেন, ঠিক আছে, তারা, এটা তো ছোট মাইক্রো লেভেল। আচ্ছা, আর কি সবচেয়ে বড় বার্তা দেওয়া হলো, এই বিক্ষোভ, ক্ষুব্ধ যারা শিক্ষকতার জন্য লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী যারা ফুঁসছেন, নিয়োগ হচ্ছে না বলে, তাদের কাছে অন্তত এই বার্তা দেওয়া হলো, একটু ধৈর্য রাখো, হ্যাভ পেশেন্স, ধৈর্য রাখুন। এই যে শিক্ষকতার দরকার আছে, শিক্ষকের দরকার আছে, আমরা তাই আর ছাঁটাই করছি না। ভোটটা মিটুক, আমরা নিশ্চয়ই আপনাদের কথা ভাববো। তো এখন আপাতত এই শিক্ষক যে কম হয়ে গেছে আমাদের, সেই কারণে শিক্ষক ব্যবস্থা চলছে না ঠিকঠাক। তো সেইটাকে মাথায় রেখে আমরা চাকরি বহাল রাখলাম, এরকম একটা বার্তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেওয়া হলো। বেশ, এক ঢিলে বহু পাখি হলো। বিক্ষোভটা কমবে এবার একটু, একটু আশায় বুক বাঁধবে। আবার নিয়োগ টিয়োগের ব্যাপারগুলো, যে অনেকেই যারা ভাবছিলেন যে না ফালতু পয়সা নষ্ট করে আর ফর্ম ভরবো না, তারাও ফর্ম ভরবেন। সামনে আবার গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষা রয়েছে জানুয়ারি মাসে, আপনারা জানেন। অর্থাৎ একটা ভালো রকম ড্যামেজ কন্ট্রোল করা গেল। কিন্তু এই পর্যন্তই কি? নেপথ্যে আর কিছু নেই? অনেক কিছু আছে। আচ্ছা বলুন তো,
সরকারি শিক্ষক, সরকারি কর্মচারী, এদের এত সংখ্যায় নিয়োগ কেন করা হয়েছে, হয় আর কি, এখন কমে গেছে, আগামীতে তো আরো কমে যাবে, তারপরে আর নিয়োগ হবেই না। মানে এখন তো নিয়োগ বন্ধই আছে, আপনারা জানেন সরকারি ক্ষেত্রে নিউ ওয়ার্ল্ড অর্ডারের এটাই একটা দিক, বড় দিক। কেন করা হয় বলুন? সে যে কোনো দপ্তরেই হোক, শিক্ষাক্ষেত্রে হোক, সেচ দপ্তর হোক, কৃষিতে হোক, বিভিন্ন রকমের যে সরকারি চাকরি আছে, রাজ্য সরকারের কথাই বলছি আমি। কেন নিয়োগ করা হয়? সেই কাজগুলো করার জন্য। অর্থাৎ শিক্ষক শুধু পড়াবেন, পড়ানোর কাজ, তার জন্য শিক্ষক। করণিক, ক্লার্ক, সেচ দপ্তরের বা ট্যাক্স দপ্তরের করণিক, তারা শুধু সেখানে ওই কাজগুলোই করবেন না, আরেকটা বড় কাজ আছে, বিশাল বড় কাজ, যেটা আমরা হয়তো জানি, জেনেও ভাবি না। কি বলুন তো? নির্বাচন প্রক্রিয়া, ইলেকশন। ইলেকশন সংগঠিত করতে গেলে প্রচুর কর্মচারীর দরকার হয়, সরকারি কর্মচারীর দরকার হয়, বিএলওর দরকার হয়, পুলিশেরও দরকার হয়, প্রচুর সরকারি কর্মীর দরকার হয়, এবং এই সরকারি কর্মীদের অধিকাংশই কিন্তু, উল্লেখযোগ্য অংশ, শিক্ষক। শিক্ষক অধিকাংশ না বলে যদি আমরা বলি একটা বড় অংশ শিক্ষক। এটা প্রাথমিক শিক্ষক হতে পারেন, মাধ্যমিক শিক্ষক হতে পারেন, উচ্চ মাধ্যমিক শিক্ষক হতে পারেন। এই যে বিএলও দেখছেন, যারা এই স্যারের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন, এত কম সময়ে এত চাপ, বিভিন্ন রকমের ব্যাপার ট্যাপার আপনারা জানেন, চাপান উত্তর হচ্ছে স্যারকে নিয়ে, এসআইআর কে নিয়ে। এরা কারা? এরা কিন্তু শিক্ষক, প্রাথমিক শিক্ষক মূলত। এবার বিএলওতে অনেক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষককেও ডাকা হয়েছে, কারণ কর্মচারী তো কোথায়, তাই তো? তাহলে মাথায় রাখতে হবে, যেহেতু এটা আমরা শিক্ষকদের নিয়ে আলোচনা করছে, তাই আমরা আলোচনাটা সরকারি ক্ষেত্রে শিক্ষকদের মধ্যেই সীমাবদ্ধ রাখছে। তাহলে শিক্ষক শিক্ষক দরকার ভোটের জন্য, নির্বাচনের জন্য। আর সামনে ভোট, 2026-এর 26এই ভোট। হিসেব মতো আপনারা জানেন যে মোটামুটি ভাবে মে মাসে নির্বাচন হওয়ার কথা থাকে আর কি, প্রতি বছর এরকম সময় হয়, কিন্তু এবারে একটু আগে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মার্চ এপ্রিলেই নির্বাচন হয়ে যেতে পারে, সময় বেশি নেই। যদি এগোনো নাও হয়, তবুও তো শিক্ষক লাগবেই, সরকারি কর্মচারী লাগবেই ভোটের জন্য। আর তাই আমি বলেছিলাম যে যখন রায়টা রিজার্ভ করা হয়, তখন বলেছিলাম, ইঙ্গিতটা দিয়েছিলাম, অনেকে বুঝেছিলেন, বোঝেননি, প্রচুর পুলিশ নিয়োগ করার পরেই কিন্তু এই রায় বেরোতে পারে, যদি অবশ্যই সেটা উল্লেখ ছিল, উল্লিখিত ছিল, যদি ছাঁটাই হয়। আর ছাঁটাই হলে তো প্রচুর বিক্ষোভ হবে না, এত এত, এবং তারা ঐক্যবদ্ধ হবে, কিন্তু লড়েছে আমরা জানি। এই প্রাথমিক শিক্ষক 32,000, তাদের মধ্যে একতা অনেক বেশি ছিল, এটা একটা ফ্যাক্টর, and it must be applauded, তাই তো? তো সেক্ষেত্রে তো আমরা দেখেছি এসএসসির যে বিক্ষোভ, যোগ্য অযোগ্য ফ্রেশার যাই বলো না কেন, তাদের বিক্ষোভ সামাল দিতেও পুলিশকে হিমশিম খেতে হয়েছে। সমস্যা, এদিকে ভোটেও তো প্রচুর পুলিশ লাগবে, তাহলে ওই সময় যদি আবার এই 32,000-এর বিক্ষোভ টিক্ষোভ হয়, তাহলে তো সামাল দেওয়া মুশকিল। তাই ওই দিকটা শান্ত করতে হবে, শান্ত করতে হবে। ভোটের আগে কোন রকম গন্ডগোল, ঝামেলা, নতুন ঝামেলা কি মাননীয় চাইবেন? চাইবেন না। আর তাই বলেছিলাম, যদি ঝামেলা চাইতে হয়, যদি ঝামেলাই করতে হয়, তাহলে পুলিশ নিয়োগ করেই করতে হবে। আপনারা জানেন পুলিশ নিয়োগ প্রক্রিয়া চলছে। এই তো কিছুদিন আগেই আসানসোলে ডব্লিউবিপির নিয়োগের পরীক্ষায় আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে আন্ডার স্টেশনে কত হাজার লক্ষ বেকার কর্মপ্রার্থীদের ভিড় হয়েছিল, সেটাও আপনারা দেখবেন।
অর্থাৎ পুলিশ নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে, কারণ এই নির্বাচনেও পুলিশ লাগবে, আবার নির্বাচনের পরে আরো পুলিশ লাগবে, কারণ এজেন্ডা 2030 মধ্যে শিক্ষক ছাঁটাই একটা বড় অংশ, সরকারি শিক্ষক ছাঁটাই, পিপিপি মডেল করা, প্রাইভেটাইজেশন করা, তো পুলিশ লাগবেই। তো সেই নিয়োগ তো চলছে, তো তার আগে ছাঁটাই করলে তো মহা বিপদ। এই ঐক্যবদ্ধ 32,000, যাদের মধ্যে তো আর যোগ্য অযোগ্য ভাগ নেই, সংখ্যাটা বড়। 26,000কে অনেক কটা ভাগে ভাগ করে করা হয়েছিল, তার মধ্যে শিক্ষাকর্মী ছিলেন, যোগ্য অযোগ্য অনেক অনেক ভাগ করা হয়েছিল, আপনারা জানেন। কিন্তু এক্ষেত্রে 32,000-এর মধ্যে তো কোনো ভাগ নেই, ইউনাইটেড, যেটা 26,000-এর চাইতেও বড়। তাহলে বিক্ষোভ, পুলিশ নেই। এদিকে যা অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে এসএসসি সময় ফ্রেশাররা মানে অনেক পুলিশ বিধিনিষেধ ভেঙে তারা অনেক জায়গায় পৌঁছে গিয়েছিল, চ্যানেলেও পৌঁছে গিয়েছিল, সেটা আপনারা জানেন। যেটা পুলিশ চায়নি সে ভিডিও আপনারা দেখেছেন। একটা মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে, সামাল দিতে হবে। তাই এখন ভোটের আগে এই ধরনের নতুন অচলাবস্থা তারা করবে না। ভোটের পরে যদি রায়টা হতো তাহলে এরকম রায় হতো না, হতো না। কিন্তু এখন প্রশ্ন করতে পারেন যে ভোটের আগে এই রায় কেন দেওয়া হলো। মাঝখানে একটি বিষয়, এটা নিয়ে আমার ভিন্ন লাইভ করার সময় পাইনি, কথা ছিল বা বলার কথা উচিত ছিল, যাই হোক, সেটা হলো যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে চাকরি বাতিল হয়েছে বা দুর্নীতির সঙ্গে যুক্ত এমন সরকারি কর্মচারী এবং অবশ্যই শিক্ষক, তাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় বিএলও ইত্যাদি কাজে নিয়োগ করা যাবে না, কঠোরভাবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এমতাবস্থায় এই 32,000 ঝুলে ছিল স্টে অর্ডার, তাই তো? তো তাদেরকে যদি বাতিল করা হয় ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই সময়কার রায় অনুসারে, তাহলে তারা কি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারতেন? না, পারতেন না, অসম্ভব। প্লাস বাতিল হওয়া অবস্থায় ঝুলে থাকলেও নির্বাচন কমিশন এ নিয়ে প্রশ্ন তুলতে পারত। বিরোধী দল বলুন, যাই বলুন না কেন, যারা আসল বিরোধী নয়, আসলে ওই রাজনৈতিক ক্ষমতা দখলের একটা বিরোধী, কিন্তু এজেন্ডা তো একই, সেটা আপনারা জানেন। ওই আসল জায়গায় আর্থসামাজিক ক্ষেত্রে তারা একসঙ্গেই কাজ করছে, ভ্যাকসিন বুঝে দেওয়া বলুন, ডিজিটাল আইডি বলুন, সব ক্ষেত্রে একই সঙ্গে কাজ করছে। কিন্তু ক্ষমতা দখলের তো একটা ইচ্ছে থাকে, তো তারাও তখন নির্বাচন কমিশনকে বলতেই পারত যে এই যে বাতিল হওয়া, এখনো স্টে অর্ডার চলছে, অর্থাৎ এখনো তারা যে একেবারে বহাল হয়েছেন শিক্ষক, আইনসঙ্গত শিক্ষক, তা তো বলা যাবে না। তাই এদেরকে কেন নির্বাচন প্রক্রিয়ায় 2026-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় কেন নেওয়া হচ্ছে প্রশ্ন উঠতে পারত। কারণ নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছিলেন এরকম কর্মচারী নেওয়া যাবে না, সেটা আপনারা জানেন, পড়েছেন। তাহলে এই 32,000-কে দুটো অপশন ছিল সরকারের কাছে। সরকার, বিচারপতিরা একসঙ্গে কাজ করছে, বুঝতে পারছেন না, ওই জন্য আমি সরকার বললাম। সবাই একসাথে কাজ করছে এইসব ক্ষেত্রে, নাহলে চলবেই না। অপশন ছিল এটাই যে হয় তাদেরকে ছাঁটাই করতে হবে, নয় রাখতে হবে। ভোটের আগে কোনটা ভালো? এমনিতেই ভোট কর্মীর শর্টেজ চলছে, মারাত্মক রকম শর্টেজ চলছে, আসছি আমি সব পড়ে পড়ে আপনাদের শোনাবো এর মধ্যে কি ডেভেলপমেন্ট হয়েছে। বিএলও দেখেছেন পর্যাপ্ত সংখ্যায়, মানে মারাত্মক অবস্থা। আর ভোটে তো কর্মযোগ্য, মহাযোগ্য, এখনো ডিজিটাল আইডি করা যায়নি, সবে প্রক্রিয়া শুরু হয়েছে। ব্লক চেইন ভোটিং হবে আগামীতে, সেটাই লক্ষ্য। সেটা কবে হবে এখনই সরকার বুঝতে পারছে না, সময় লাগবে। আসবো আলোচনার পরবর্তী অংশে। তাই নির্বাচন প্রক্রিয়ায় মানুষ লাগবেই, কর্মচারী লাগবেই, লোক লাগবেই, শিক্ষক লাগবেই। তাই 32,000-কে ছাঁটাই করে দিলে সেটা একেবারে
মারাত্মক অবস্থা হতো, সরকারের নাকানি চোবানি অবস্থা হতো। আপনারা লেটেস্ট ডেভেলপমেন্ট নিশ্চয়ই জানেন, নির্বাচন কমিশন কি কি জানিয়েছে। প্রথমত তাদের একটা বিষয় ছিল যে আগে যে 1200 ভোটদাতা মিলে একটা করে বুথ হতো, বা এরকম একটা সংখ্যা ছিল, মানে 1500 ভোটদাতা মিলে একটা বুথ হতো, মানে সেইভাবে বিভাজন করা হতো। কিন্তু এবারে 1200 মানে নির্বাচন প্রক্রিয়াকে একেবারে নিখুঁত করবার উদ্দেশ্যে, দুর্দান্ত করবার উদ্দেশ্যে, দুর্নীতিমুক্ত করবার উদ্দেশ্যে 1200 ভোটদাতা মিলে একটি বুথের কথা বলা হয়েছে। সেইভাবে দেখতে গেলে বুথের সংখ্যা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। তো এভাবে বলা হচ্ছে যে 15,000 মতো বুথ এবারে বাড়বে, এটা যদি করা হয়। এবং এই 2026-এর অ্যাসেম্বলি ইলেকশনে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে 1 লাখ বা তার বেশি বুথ হবে ভোটদানের জন্য। ভোটদানের জন্য বুথ হবে, কর্মচারী লাগবে। এবং রাজ্য সরকার ইতিমধ্যেই 5 লক্ষ কর্মচারীর নাম, মানে ডেটাবেস, ইলেকশন কমিশনকে নাকি পাঠিয়ে দিয়েছেন। আমি খবর পড়বো, আপনাদের শোনাবো। তা সত্ত্বেও বলা হচ্ছে এই যে কর্মকাণ্ড যেটা হতে চলেছে, তাতে করে 40% মতো কর্মীর অভাব আছে, শর্টেজ আছে। তো এই মতাবস্থায় যদি 32,000-কে বিদেয় করে দেওয়া যেত, তাহলে সেটা কি ঘটতে পারত? কি ঘটতে পারত? আসুন আমি একটু পড়ে শোনাই। একটি অংশ আমি পড়ে শোনাচ্ছি। The number of polling booths in the state is about 80,661. If 13,816 booths are added to this, the total number of booths will be 94,497. This will not pose a challenge to the ruling party, but also to the opposition parties, as they will have to put booth agents at every polling booth in the state elections to West Bengal Legislative Assembly, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার দেখুন, অর্থাৎ 13,814টি বুথ এবারে বাড়ছে এবং বুথের সংখ্যা প্রায় 1 লক্ষ। এমতাবস্থায় পরিস্থিতি কি দাঁড়িয়েছে? The Election Commission of India has sent a list of names of more than 5 lakh state government employees who were engaged as polling personnel during 2024 Lok Sabha polls to the Bengal administration after the state could deploy booth-level officers, BLOs, in only 60% of 1 lakh odd booths following the recent guidelines of the EC. ভাবুন, এটা 2024-এর লোকসভা পোলের যে কথাটা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে 5 লক্ষ কর্মচারী, এটা আমি আগের বলে রাজ্য সরকার পাঠায়নি, ওটা আমি ভুল বলেছি, স্লিপ অফ দ্য টাং, ওটা ইলেকশন কমিশন পাঠিয়েছিল। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রকমের শর্টেজ কিন্তু বাংলায় রয়েছে। বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশনে দেখা যাচ্ছে যে সেখানে সেই সময়ে একটা ভালো রকম বুথ লেভেল অফিসারের যেটা শর্টেজ সেটা ছিল, যেটা এবার ইলেকশন কমিশন সেটা করতে চাইছে না, পুনরাবৃত্তি করতে চাইছে না। তাহলে এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিভাবে ইলেকশন পরিচালনা করা যাবে,
নির্বাচন পরিচালনা করা যাবে, এই একটা ভয়ঙ্কর, এই যখন এই খবরগুলো লিঙ্ক দিয়ে দেব, ইসি টু সেট আপ ওভার 1 lakh polling booths for 2026 assembly election। এইগুলো সব শিরোনাম রয়েছে। এই খবরগুলো আপনারা অনেকেই পড়ে থাকবেন, যেটা একটা মারাত্মক রকমের পরিস্থিতি তৈরি করেছে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। তাই তো এমতাবস্থায় তাহলে খুব সংক্ষেপে কি দাঁড়ালো? মানবিকতা, জনমঙ্গল কর্মসূচি, মানুষের জীবিকা বাঁচানো, এই কারণে বিচারক মহোদয় তারা এই রায় দিল না। এটা সিম্পলি সোশিও ইকোনমিক রায় আমার কাছে। আর্থসামাজিক দিক থেকে আর কোনো উপায় ছিল না এই রায় না দিয়ে, কারণ এই শিক্ষকদেরকে আগামী নির্বাচনে কাজে লাগানো যাবে। বাতিল করলে কাজে লাগানো যেত না, এমনিতেই শর্টেজ আছে, সেটা আপনারা তো খবরে পেয়ে একটুখানি পরেও আপনাদের শোনালাম, শর্টেজ আছে। সেমতাবস্থায় যদি আবার বাদ দিয়ে দেওয়া হয় তাহলে গোদের ওপর বিষ ফোঁড়া। এখনো অনলাইন ভোটিং বা ব্লকচেন ভোটিং আমাদের দেশে এক্সটেন্সিভলি শুরু করা যায়নি, কোনো কোনো জায়গায় মিউনিসিপ্যালিটিতে হয়েছে, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। আর এই কারণেই SIR প্রক্রিয়া চলছে, ডিজিটাল আইডি তৈরি করা, যাতে করে অনলাইন ভোটিং এর ব্যবস্থা করা যায় এবং এত কর্মচারী না লাগে, দরকার না পড়ে। সেটা থেকে আমরা তো যাইনি এখনো। সেখানে কি যেতে পেরেছি? সরকার যেতে পেরেছে? রাষ্ট্র যেতে পেরেছে? না, পারেনি তারা। আর এই কারণেই এবং অন্যান্য আনুষঙ্গিক ছোটখাটো কারণ, আশা জাগানো, মূল্য ঝুলিয়ে রাখা, এই কারণেই এই রায় দেওয়া হলো। এটা আমার বিশ্লেষণ। তাই আনন্দ করুন, কিন্তু সজাগ থাকুন। আমি এই 32,000 শিক্ষকের বা সমস্ত শিক্ষক, শুধু 32,000 নয়, এই যে 2027 মধ্যে কর্মরত শিক্ষকদেরও টেট পাস করে আসতে হবে, এইসব যেসব বিধি সামনে এসেছে, ইন সার্ভিস শিক্ষকদেরও পরীক্ষায় বসতে হবে, এগুলো আমি আগেই বলেছিলাম, স্ক্রিনিং করা যাকে বলে, তো সেগুলো তো চলছে। তাই আনন্দে মশগুল না হয়ে আনন্দ করুন, সাময়িক একটা স্বস্তি তো বটেই, কিন্তু এটাই শেষ কথা ভেবে নিয়ে এরপরে আর বিপদ আসবে না, বিপদ কেটে গেছে এই ভেবে নিয়ে কিন্তু চোখ কান বন্ধ করবেন না। একতাকে বজায় রাখতে হবে। যতটুকু একতা আপনারা দেখিয়েছেন, 32,000-এর উদ্দেশ্যে বলছি, যতটুকু দেখিয়েছেন, যত জানি অন্য প্যানেল বা SSC প্যানেলের ক্ষেত্রে ওখানে তো ডিভিশন ছিল যোগ্য অযোগ্য, সেটা না থাকার কারণে আপনাদের হয়তো সুবিধেই হয়েছে। তো যাই হোক, এই চেতনা, যতটুকু ঐক্যবদ্ধ চেতনা আপনারা দেখাতে পেরেছেন, সেটাকে তো বহাল রাখতেই হবে। পাশাপাশি আরো আগামীতে যাতে ঝড় ঝাপটা আপনারা সামলাতে পারেন, তার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ বিপদ এখনো কাটেনি। এখনো অন্তত 5 থেকে 6-7 বছর, 5 বছর তো এজেন্ডা 2030, কিন্তু বারবার বলেছি সেটাকে মেনেই গিয়ে সব ক্ষেত্রে সমানভাবে কার্যকর হবে সেটা নয়। এটা তো আর্থসামাজিক পরিস্থিতি, এটা তো ডেস্কে বসে খাতায় বসে অঙ্ক কষা নয়, অঙ্কটাকে ইমপ্লিমেন্ট করা। ওরা অঙ্কটা কষেছে, সেটাকে ইমপ্লিমেন্ট করা, ইমপ্লিমেন্টেশন ইজ এ টাফ টাস্ক, টাফ আস্ক বোথ। তাই 30-এর জায়গায় 32 হতে পারে, 35 হতে পারে, কিন্তু টার্মটা, লক্ষ্যটা ওদের এজেন্ডা 2030, 2030-এর মধ্যেই ওরা যা করার করবে, ওদের উদ্দেশ্য। কিন্তু বাধা আসবে, প্রতিরোধ আসবে, আন্দোলন হবে, বিভিন্ন রকমের। এই যারা এই ইলেকশনটা চলে এলো, ইলেকশনটা যদি এখন না আসতো, ছবিটা অন্যরকম হতো। এই 32,000-এর কথাই বলছি। তো এই প্রসঙ্গে আমি আপনাদের এই যে আনন্দে মশগুল থাকার ব্যাপারটা যে কতটা বিপজ্জনক একটা ঘটনা আপনারা জানেন, আমি উল্লেখ করে তবু বলি আর কি।
ট্রয়ের যুদ্ধ আপনারা জানেন 10 বছর ধরে যুদ্ধ হয়েছিল ট্রয়ে। ইলিয়াড ওডিসির গল্প আপনারা জানেন, গ্রিক মহাকাব্য, গ্রিক এপিক। সেখানে ফিল্মটাও আপনারা দেখেছেন, ট্রয় বলে একটা ফিল্ম হয়েছিল, সেই সময় হিট করেছিল, অনেকেই দেখেছেন। আপনারা জানেন মোটামুটি ইতিহাস ভিত্তিক চলচ্চিত্র, খুব একটা সেখানে মানে ইতিহাস বলবো মানে পুরাণ যেটা রয়েছে সেখানে, সেই তার উপর ভিত্তি করে এই চলচ্চিত্র, খুব একটা বিকৃতি আমি সেখানে দেখিনি। মোটামুটি ঘটনাবলীকে অক্ষুণ্ণ রেখেই করা হয়েছে। আমি আপনাদের মনে করিয়ে দিই এই ট্রয়ের যুদ্ধের ব্যাপারটা সংক্ষেপে। আপনারা জানেন যে ট্রয়ের যুদ্ধ কেন হয়েছিল। ট্রয়ের যুবরাজ প্যারিস, তখন ট্রয় এবং গ্রিসের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তখন ট্রয়ের রাজা ছিলেন প্রায়াম এবং গ্রিসের রাজা ছিলেন মেনেলাস। এবং গ্রিস এবং ট্রয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল সেই সময়, বাণিজ্যিক লেনদেন আদান প্রদান চলত। ট্রয় একটি দ্বীপ, সেই সমুদ্র বেষ্টিত দ্বীপ। তো সেই ট্রয়ের যুবরাজ, ছোট ভাই, মানে বড় যুবরাজ নয়, ছোট যুবরাজ, ট্রয়ের রাজা প্রায়ামের 2 পুত্র ছিল, হেক্টর বড় ছেলে, তারপরে হচ্ছে প্রায়াম। তো প্রায়াম হেক্টরের সঙ্গে ছিলেন একটি প্রতিনিধি দল হিসেবে, বেড়াতে আসেন, সফর করতে আসেন গ্রিসে। তো সেই সময় ট্রয়ের যুবরাজ প্যারিস গ্রিসের রাজা মেনেলাসের সুন্দরী স্ত্রী হেলেনের প্রেমে পড়েন, এমনটাই বলা হয়। আবার কোনো কোনো ভার্সনে বলে অপহরণ নাকি করেছিলেন, বিভিন্ন রকম ভার্সন আছে। তবে প্রেমে পড়ার ভার্সনটাই বেশি করে, এটাই বেশি পরিচিত, প্রচলিত আর কি। যেভাবে আসলে আমাদের দেশে দেখবেন উত্তর রামায়ণ, বিভিন্ন রকমের দেখবেন পরবর্তীকালে ভাষ্য প্রচলিত হয় আর কি। যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো প্রেমে পড়েন এবং স্বেচ্ছাতেই হেলেন তার প্রতি আকর্ষিত হন, যেটা প্রচলিত ভাষ্য। এবং তারপরে পালিয়ে আসেন। হেক্টর জানতেন না, যখন জাহাজ মাছ অনেকটা চলে গেছে, তখন হেক্টর তার দাদা জানতে পারেন যে কি করলে তুমি তো ভয়ঙ্কর একটা ঘটনা ঘটালে, এই তো গ্রিসের রাজা তো ছাড়বে না আমাদেরকে, এটা তো ট্রয় আক্রমণ করবেই ওরা। তো যাই হোক, প্যারিসকে ভালোবাসতেন দাদা হেক্টর, বললো ঠিক আছে তুমি যখন ভালোবেসেছো, একটা না হয় যুদ্ধ হবেই, ভালোবাসার জন্যই একটা যুদ্ধ হোক না হয়, এরকম আর কি ভার্সনটা। যাই হোক, তারপরে কি হলো, ট্রয় আক্রমণ হলো যথারীতি এবং 10 বছর ধরেও ট্রয়কে কিন্তু তারা পরাজিত করতে পারেনি গ্রিকরা। কারণ ট্রয় একটা দুর্ভেদ্য প্রাচীর দিয়ে ঘেরা ছিল এবং ট্রয়ের যোদ্ধারা খুব ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলেন হেক্টরের নেতৃত্বে। যদিও যুদ্ধ চললো, মারা গেল অনেকে, ঠিক আছে, এ পক্ষ ও পক্ষ অনেকেই মারা গেল, কিন্তু কিছুতেই প্রাচীর ভেদ করে ট্রয়ের দখলটা নেওয়া যাচ্ছিল না। তখন কি করা হলো, একটা বুদ্ধি করা হলো। গ্রিক বীর ওডিসিয়াস তিনি একটা কাঠের ঘোড়া তৈরির পরিকল্পনা করলেন। কাঠের ঘোড়া, ইতিমধ্যে এই যুদ্ধে অনেক গ্রিক বীর মারা গেছে, আপনারা জানেন, সেই সময় মারা গেছে হেক্টরও। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু তা সত্ত্বেও ট্রয়কে দমানো যায়নি, প্রাচীর আছে এটা। সেই ঘোড়াটির মধ্যে বাছা বাছা গ্রিক যোদ্ধা 50 জন এরকম গ্রিক যোদ্ধা থাকবেন এবং ঘোড়াটিকে রেখে দেওয়া হবে, রেখে দিয়ে গ্রিকরা চলে যাবে এবং তারা সাইনন বলে একজনকে রেখে যাবে, তাদেরই গ্রিক সৈন্য একজনকে শিখিয়ে পড়িয়ে অভিনয় করবার জন্য। বেশ, তারা চলে গেল। এবার ট্রয়ের প্রাচীর থেকে ওরা দেখতে পেল যে ট্রয় সবাই চলে গেল, জাহাজ টাহাজ সব চলে গেছে, গ্রিকরা হার মেনে চলে গেছে, রণক্লান্ত। তাহলে ঘোড়াটা কি করছে? তো যাই হোক, তখন কেউ ফাঁকা,
সমুদ্র তীর ফাঁকা। এবার প্রায়াম বেরোলেন, যুবরাজ সঙ্গে যুবরাজ ছিলেন প্যারিস, তারা বেরোলেন বেরিয়ে দেখলেন যে একটা লোক কেমন যেন একটা জামা কাপড় পরে পরে মানে বিধ্বস্ত, অত্যাচার হয়েছে মনে হচ্ছে, আর একটা ঘোড়া। তো তারা এগোতেই সেই লোকটি বলল, তার নাম সাইনন, বলল আমি একটা অন্যায় করেছিলাম, মা আমাকে মারধর করেছে, অত্যাচার করে আমাকে রেখে গেছে, আমাকে নিয়ে যায়নি, ওরা পালিয়ে গেছে, যুদ্ধে হার মেনে পালিয়ে গেছে। তাহলে এটা কি? এটা উপহার রেখে গেছে আপনাদের জন্য, ট্রয়বাসীর জন্য। তারা এই দুর্দম ভাবে লড়াই করেছে, এই কারণে যোদ্ধা তো যোদ্ধাকে সম্মান করে, এইরকম আর কি। তো এবার এই ঘোড়াটি সরল রাজা প্রায়াম, ট্রয়ের রাজা প্রায়াম বললেন, ঠিক আছে, এবার নগরে ঘোড়াটি ঢুকিয়ে নাও। বিশাল বড় ঘোড়া, কাঠের ঘোড়া, চাকা লাগানো রয়েছে, আবার যাতে করে ঢোকাতে সুবিধা হয়। প্যারিস আপত্তি করেছিলেন, বলেছিলেন না, এটা কিন্তু সহজ সরল ব্যাপার আমার মনে হচ্ছে না। কিন্তু প্রায়াম বলেছিলেন, তুমি থামো তো, তুমি গন্ডগোল পাকিয়েছ, তোমার জন্যই এত কিছু হলো, তুমি কেন হেলেনকে আনতে গেলে ট্রয়ে, চুপ করে থাকো। প্যারিসের কথা শোনেননি রাজা প্রায়াম, পাত্তাই দেননি। আরেকজনের কথা তিনি শোনেননি, কাসান্ড্রা, প্রায়ামের মেয়ে, তিনিও আগে সব জানতে পারতেন কি হতে চলেছে। কিন্তু এই কাসান্ড্রাকে নিয়েও আমার এই আগামী যে বইটি আসার কথা, এই সামনের অনুষ্ঠানে মিলন আড্ডায় থাকছে, ট্রোজান হর্সও থাকছে, প্যারিসও থাকছে, এরা থাকছেন আর কি। তো এই বিষয়ে ডিটেল তখনই সেখানে জানতে পারবেন। যাই হোক, এখানে আমি ওই আলোচনায় যাচ্ছি না, কাসান্ড্রা কে, কি ব্যাপার, তার কি ছিল, তার অভিশাপ কি, কি ব্যাপারে সব মিলে যেত অথচ কেউ তাকে বিশ্বাস করতো না, অনেক রকম বাহিনী আছে। যাই হোক, পাত্তা দিলেন না রাজা প্রায়াম, কাসান্ড্রাকেও পাত্তা দেননি, প্যারিসকেও পাত্তা দেননি। তারপরে কি হলো, এইবার শুরু হয়ে গেল আনন্দ উৎসব। ট্রয়বাসী আনন্দ উৎসবে সামিল হলো, দুর্দান্ত আনন্দের ফোয়ারা ছুটলো, মদের ফোয়ারা, একেবারে নাচ গান, প্রহরী থেকে শুরু করে সেনাবাহিনী সবাই। স্বাভাবিক, 10 বছর যুদ্ধ করার পরে তো ক্লান্ত তারা, না ক্লান্ত, রণক্লান্ত। এবার একটা বিজয় উৎসব পালিত হবে, হওয়ারই কথা। গ্রিকরা পরাজিত হয়ে চলে গেছে, তারা হার মেনে নিয়েছে, এসো এনজয় করি, লেটস এনজয়, লেটস সেলিব্রেট। যোদ্ধা, সেনাবাহিনী, প্রহরী, নগরবাসী যখন আনন্দ উচ্ছ্বাসে মগ্ন, সেনাবাহিনী প্রহরীরা যখন মদ খেয়ে, অত্যধিক মদ খেয়ে বেসামাল টাল মাটাল শুয়ে পড়েছেন, হেলে পড়েছেন, সেই সময় গভীর রাতের শেষ প্রহরে গ্রিকদের ফেলে যাওয়া সাইনম, অত্যাচারিত সাইনম, যে সহানুভূতির কারণে যাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল, আহারে গ্রিকরা ফেলে গেছে, অতিথি না আমাদের, সেই সাইনম প্রাচীরের ওপরে উঠে, দুর্ভেদ্য প্রাচীরের ওপরে উঠে একটা সিগন্যাল, একটা আগুন, নির্ধারিত কোডে আগুনটিকে নাড়াতে থাকে, মশালটিকে নাড়াতে থাকে। সমুদ্রের গভীরে দূরে তখন গ্রিক যোদ্ধারা অপেক্ষা করছিল জাহাজ নিয়ে, সেটি দেখেই তারা এগোতে শুরু করে। তারপর এদিকে ঠিক সেই সময় যখন এই জাহাজগুলো এগোতে শুরু করে ট্রয়ের উদ্দেশ্যে সাইননের বার্তা পেয়ে, সেই সময়ে লোহা কাঠের ঘোড়ার পেট থেকে বাছা বাছা গ্রিক যোদ্ধা, যেমন একিলিস, আগামেমনন, এরা বেরিয়ে পড়েন। তখন আর কোথায় যুদ্ধ হবে, কোথায় পাল্টা প্রতিরোধ হবে? সবাই তো আনন্দে উৎসবে মশগুল, বিভোর, মদ খেয়ে অচেতন, টালমাটাল, বেসামাল। বিনা প্রতিরোধে ট্রয় জয় করে ফেলল গ্রিসের
সেনাবাহিনী। সেই যোদ্ধারা তো বেরোলোই ঘোড়ার পেট থেকে, তারা কচু কাটা করলো, যাদেরকে সামনে পেল আগুন লাগিয়ে দিল সর্বত্র। আর সেই সময়ে তো গ্রিক যোদ্ধারাও ফিরে এলেন জাহাজে করে, বাকিরা প্রায়াম নিহত হলো, পরাজিত, নিহত অসহায় ভাবে। হেলেনকে ধরা হলো, হেলেনকে নিয়ে মেনেলাস আবার চলে গেলেন গ্রিসে। তারা আবার সংসার করতে শুরু করলেন আগের মতো করে। আগের মতো কিনা জানি না, কাহিনী তাই, তারা ফিরে গেলেন, জয়ী গ্রিকরা ফিরে গেল। তাহলে কেন এটা হলো, কেন এই ঘটনাটা, গল্পটা বললাম? শিক্ষা হিসেবে বললাম। এই ট্রোজান হর্সটা আমার কাছে মনে হয় আদালতের রায়। এটাকে বরণ করবেন না, গ্রহণ করুন। বরণ করলে তো আবার ভেতরে ঢুকিয়ে ফেলবেন, মানে নিজের মাথার ভেতরে, মগজের ভেতরে ঢুকিয়ে ফেললেই, যেমন ওরা কাঠে ঘোড়াটা ঢুকিয়ে ফেলেছিল, বরণ করেছিল, তখন আপনাদের প্রতিরোধ, সচেতনতা সব বিলীন হয়ে যাবে। আপনারা বিশ্বাস করতে শুরু করবেন এটা সত্যিকারের উপহার, আসলে ভেতরে কিছু নেই, বিপদ নেই। বিশ্বাস করবেন এটা সত্যিকারের উপহার। তাই গ্রহণ করুন, বরণ করবেন না। সতর্ক থাকুন, ঠিক আছে? তো এই রায়টিকে দেখে আমার তাই মনে হচ্ছে কাঠের ঘোড়া, ট্রোজান হর্স, ওই নামে ভাইরাস আছেন দেখবে, কম্পিউটার ভাইরাস, ট্রোজান হর্স বলা হয় এদেরকে। যাই হোক, শেষ করে দেয় সিস্টেমকে, হার্ডওয়্যারেরও ক্ষতি সাধন করতে পারে ট্রোজান হর্স। দেখে মনে হয় খুব নিরীহ, নিরীহ, ক্ষতি করার ক্ষমতাটা নেই ভাই, নিরীহ একটা ফাইল, জাস্ট নট ম্যালিসিয়াস, কিন্তু ম্যালিসিয়াস। তো মনে পড়ে গেল আমার এই রায়টি আসার পরে। সতর্কতার জন্য বলছি, আনন্দ করুন, উৎসব করুন, কিন্তু মাথার মধ্যে রাখুন যে না, বিপদ এখনো কাটেনি। এটা একটা ট্রোজান হর্স। আসলে দূর থেকে দেখুন না, ট্রোজান হর্স ভাল লাগে দেখতে, ঘরে ঢোকাবেন না, দেখুন দূর থেকে, কিন্তু মগজে ঢোকাবেন না এই রায়টা। কেন? আসুন পরিস্থিতিটা বলি আপনাদের, কেন এটা করবেন না। আপনাদের কি মনে হয়, আপনাদের যারা আমার এই বিশ্লেষণটাকে গ্রহণ করবেন না, যে ভোটের কারণেই, ভোট কর্মী সংখ্যা ঠিকঠাক রাখার জন্য এই রায়টা দেওয়া হলো, শিক্ষক হিসেবে সরকারি শিক্ষকের প্রয়োজন আছে, এই দৃষ্টিকোণ থেকে এই রায় দেওয়া হয়নি, এটা আমার বিশ্লেষণ। তো এই বিশ্লেষণের সঙ্গে যারা একমত হবেন না, তারা কি বলবেন? তারা বলবেন যে না, ভোটের জন্য হয়নি এটা, আপনি বেশি জানেন, আপনি অমুক, আপনি তমুক, এটা শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য হয়েছে, শিক্ষকদের দরকার আছে বলে এই রায় দেওয়া হয়েছে, আপনি কিছু জানেন না, বলতে পারে। এবার আপনার যদি যেটা বলেন আপনারা যে না, শিক্ষকদের দরকার আছে শিক্ষা ব্যবস্থায়, এই কারণেই এই রায় দেওয়া হয়েছে, ভোটের জন্য নয়, আসলে ভোট কর্মীর জন্য নয়, তাহলে আমি আপনাদের পাল্টা কিছু প্রশ্ন করতে চাই। চোখ খুলুন, চোখ শুধু নয়, মগজটা খুলুন, চারপাশে তাকান। বিগত করোনার পর থেকে বিশেষ করে যা ঘটছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়, সেটা দেখে কি আপনার মনে হচ্ছে যে এই রাজ্য সরকারের শিক্ষাকে বাঁচাতে চান? মনে হচ্ছে মাননীয় সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে চায় বলে আপনার মনে হচ্ছে? একটা উদাহরণ দিন যে এই কারণে আপনার মনে হচ্ছে যে মাননীয় সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে চান। এই রায়টা বাদ দিয়ে, কিন্তু এটা তো আমি বলেছি এটা ভোটের জন্য, আসলে একটা উদাহরণ দিতে পারবেন না, কারণ তথাকথিত করোনা প্যান্ডেমিক, যেটা আমি বলি কৃত্রিম মহামারী, মানুষকে ওই রিসেট করার জন্য, প্রাইভেটাইজেশনের জন্য, ডিজিটাল প্রমোশনের জন্য, ছোট দোকান বন্ধ করে দেওয়ার জন্য আনা হয়েছিল, মলকে প্রমোট করা, অনলাইন প্রমোশনে বিভিন্ন কারণে আনা হয়েছিল, নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করার জন্য আনা হয়েছিল, বহু আগেই বলেছে। তো এই সময়ে দেখুন কি হলো,
আনলকের পরে কি হলো, স্কুল কলেজ খুলে যাওয়ার পরে কি হলো, হাজার নিয়োগ হয়েছে আমাকে জানান। শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য প্রধান শর্ত কি কি শর্ত? প্রথমত শিক্ষক নিয়োগ করা। আপনি তথ্য দিন যে এই সময়টাতে আনলক হওয়ার পর থেকে এই রাজ্যে কত হাজার শিক্ষক নিয়োগ হয়েছে, এবং ছাঁটাই হয়েছে তো আমরা জানি কত হাজার। তাহলে সেটার সঙ্গে তুলনামূলক আলোচনা করুন, ছাঁটাই কত হয়েছে, নিয়োগ কত হয়েছে, উত্তরটা পেয়ে যাবেন। শিক্ষক নিয়োগের গল্পটা। 2 নম্বর, শিক্ষা ব্যবস্থাকে ঠিকঠাক বজায় রাখতে গেলে ইতিমধ্যে তো আমরা জানি জনসংখ্যা বেড়েছে, বাড়ছে, শিশুর সংখ্যা বেড়েছে, বড়ুয়ার সংখ্যা বেড়েছে, দেশের সর্বত্রই বেড়েছে। তাহলে সেই দিকে লক্ষ্য রেখে এই সময়কালে কত হাজার নতুন সরকারি প্রাথমিক বা মাধ্যমিক স্কুল স্থাপন করা হয়েছে? একটু হয়নি। কেন হয়নি? শিক্ষা ব্যবস্থার স্বার্থে তো সেটা করা উচিত ছিল, হয়নি। উল্টে কি হয়েছে, হাজার হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ হয়ে গেছে, তাই তো? তাহলে কি করে আপনি আমাকে বোঝাবেন যে শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার স্বার্থে এই রায় দেওয়া হলো? হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে যে শেষ খবরটা পেলাম তাতেই 18,000 স্কুল বন্ধ হয়ে গেছে। আনুমানিক এই রাজ্যে করোনা প্যান্ডেমিকের পরে এই সময়, আগের কথা বাদ দিন, এই প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। বেসরকারীকরণের প্রক্রিয়া নতুন নয়। বেসরকারি স্কুলে শিক্ষক মহাশয়দেরও বড় অংশের মানে নিজেদের সন্তানকে পড়ানোর মানসিকতাটাও নতুন নয়, বহু আগের প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যেই 30 থেকে 35 হাজার স্কুল, 30 থেকে 35 হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আগামী আরো বন্ধ হবে, আগামীতে লাইনে আছে। তবে এই অ্যাঙ্গেলেও, এই দৃষ্টিকোণ থেকেও আপনারা বলতে পারবেন না যে শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য এই রায় দেওয়া হলো। স্কুল বন্ধ হচ্ছে তো গেল। আর কি আপনারা আমাকে দেখান তথ্য দিয়ে যে সরকারের শিক্ষা ব্যবস্থাকে বাড়ানো, আরো বেশি বিস্তৃত করবার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে রাজ্যে বা কেন্দ্রে, সরকারি শিক্ষা ব্যবস্থার জন্য কমেছে। উল্টে গ্র্যান্ট, যেটা স্কুলের দেখভাল বা ম্যানেজমেন্ট চালানোর জন্য যে বরাদ্দ থাকে, যেটা ইন্ডিভিজুয়াল স্কুলের কাছে পৌঁছয়, সেটা পর্যন্ত বন্ধ, মানে প্রথম দিকে তো দেওয়াই হয়নি, মানে তারপর অল্প স্বল্প করে 25%, 50% এরকম ভাবে দেওয়া হয়েছে। এবছর, আগামী বছর দেওয়া হবে কিনা আমার সন্দেহ আছে। তাহলে কোনো একটা সিস্টেমকে বাঁচিয়ে রাখতে গেলে, সেটা শিক্ষা ব্যবস্থাই হোক আর যে ব্যবস্থাই হোক, তার প্রাণভোমরা কি বলুন তো? অর্থনীতি, ফান্ডিং। সেই ফান্ডিং বন্ধ হয়ে গেছে। তাহলে বাজেট বরাদ্দ যদি না থাকে, তাহলে আপনার এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো যাবে? যাবে না। ওরা বাঁচাতে চাইছে না, ওরা প্রাইভেটাইজেশন চাইছে। সেটা বহু আগেই আমি বলেছি, লিখেছি, বইপত্রে বলেছি, ভিডিওতে বলেছি, পোস্টে বলেছি। আচ্ছা, আর কি? আরো অনেক কিছু থাকে, যেমন ধরুন শিক্ষকদের মঙ্গল, শিক্ষকদের ভালো রাখা। তো শিক্ষা ব্যবস্থার একটা অঙ্গ তো শিক্ষক। তাদের যে সুযোগ সুবিধে, সেগুলো কি অব্যাহত আছে? আমি সরকারি কর্মচারী পুরো ব্যাপারটা না বলে শুধু শিক্ষকদের মধ্যে এই আলোচনাটা সীমাবদ্ধ রাখছি, আগেই বলেছি। আছে? নেই? যেমন ধরুন ডিএ, কেন্দ্রীয় হারে দূরের কথা বাদ দেন, এমনি প্রাপ্য ডিএ, সেই মামলাটা পর্যন্ত রিজার্ভ করে রাখা হয়েছে। এবং শিক্ষক মহাশয়রা যা প্রাপ্য তাদের, তার অনেক কম বেতন এখন পাচ্ছেন, যেহেতু ডিএটা তারা পাচ্ছেন না নির্ধারিত হারে যা পাওয়ার কথা।
তাহলে এক্ষেত্রেও কোনো সদর্থক পদক্ষেপ আপনি দেখতে পাবেন না, যার ফলে আপনি বলতে পারবেন যে শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য এই রায় দেওয়া হয়েছে। আর কি কোনো কি ঘটছে, কি ঘটতে চলেছে, কি ঘটানো হচ্ছে, এগুলো মোটামুটি মিডিয়ার দিকে নজর থাকলেই, সরকারি পলিসি তো বটেই, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি। মিড ডে মিলের কোনো বরাদ্দ বাড়ানো হচ্ছে না, জিনিসপত্রের দাম বাড়লেও মিড ডে মিলের অবস্থা অত্যন্ত খারাপ। আপনারা জানেন শিক্ষকদের রীতিমতো লড়াই করতে হয়, ভুলভাল হিসেব দেখাতে হয়, ডিআই বলে দেন যে হ্যাঁ একটুখানি বাড়িয়ে দেখান, নইলে আপনাদেরই বা চলবে কি করে। মানে এইভাবে অঘোষিত ভাবে, অলিখিত ভাবে দুর্নীতি করতে বলা হচ্ছে স্কুলগুলোকে, এটা আমি জানি। এক্ষেত্রেও কোনো পদক্ষেপ আপনারা দেখাতে পারবেন না আমাকে। আর মিডিয়া কি করছে, মিডিয়ার দিকে তাকান। যদি সরকারি স্কুল কাম্য হতো, তাহলে সরকার মিডিয়ার উপরে একটা অন্তত কোড অফ কন্ডাক্ট চাপাতো, যে শিক্ষকদের নিয়ে এইরকম অকুরুচিকর এইরকম ধরনের খবর বারবার করে মিডিয়ায় আনবেন না। ভালো দিকগুলোও তুলে ধরুন, সরকারি শিক্ষা ব্যবস্থার ভালো দিকগুলোও তুলে ধরুন, এমনটা তো বলতে পারত। কিছু করেছে? করোনার পর থেকে বিশেষ করে দেখবেন শিক্ষক মহাশয়কে নিয়ে, শিক্ষকদের ঘরে বসে থাকা নিয়ে, মাইনে নিয়ে, এই বাড়ল বেতন, ওই বাড়ল বেতন, অমুক শিক্ষকের দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, ছাত্রছাত্রীকে মারধর করা, এরকম সত্যি মিথ্যে মিলিয়ে, বাড়িয়ে চড়িয়ে, রং পরিয়ে শিক্ষককে মারামারি, শিক্ষকরা স্কুলে আসছেন না, ঘরে বসে থাকছেন, তার ফলে মাঠে বসে ক্লাস নিতে হচ্ছে, মিড ডে মিলে টিকটিকি, দায়িত্ব জ্ঞানহীন শিক্ষক। এইরকম বিভিন্ন রকমের প্রচারে ঢক্কা নিনাদে শিক্ষক সমাজের মান সম্মান যতটুকু অবশিষ্ট ছিল সেটা এখন তলানিতে। আর তাই শিক্ষকরা জনবিচ্ছিন্ন এবং তাদেরকে সহজেই এইরকম ভাবে ছাঁটাই করে দেওয়া যাচ্ছে। জনগণ তাদের পাশে নেই, একটা ঘৃণার আবহ তারা তৈরি করেছে মিডিয়াকে দিয়ে। এবং এই কারণে এই ব্যাপারে অবশ্যই শিক্ষক শ্রেণীর একাংশের একটা ভূমিকা আছে, তাদের জীবনযাপন, তাদের মানসিকতা, এবং এই যে একে অপরের সঙ্গে খেয়ে। তাহলে এই ক্ষেত্রেও আপনারা কোনো পজিটিভ কিছু দেখাতে পারলেন না, যে না, যেটা মিডিয়া একটা প্রতিফলন একটা আমাদের সিস্টেমের। তো সেক্ষেত্রেও কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থার পক্ষে কেউ কলম ধরছেন, সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য কোনো বড় সাংবাদিক, দুধের সাংবাদিক বা কোনো মিডিয়া কলম ধরেছেন বা বলছেন, এমন কোনো কিছু দেখাতে পারবেন না। উল্টোটাই বরং ঘটছে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাফে তোলার জন্য মিডিয়া উঠে পড়ে লেগেছে। তাহলে আপনারা বলুন দেখি, কোন অ্যাঙ্গেলে আপনাদের মনে হচ্ছে যে সরকারি শিক্ষকের দরকার আছে বলে, শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো প্রয়োজন বলে এই রায় দেওয়া হলো? শিক্ষক হিসেবে এই রায় দেওয়া হয়নি, ভোটিং কর্মচারী হিসেবে এই রায় দেওয়া হয়েছে। ভোট কর্মচারী, নাইলে ভোট ব্যবস্থা করা, পরিচালনা রাজ্যের পক্ষে অসম্ভব। এমনিতে দীর্ঘকাল কোনো নিয়োগ হয়নি, তার উপরে আবার এই 26,000 তাদেরকে তো আর করা যাবে না, মানে ভোটে অংশগ্রহণ তারা করতে পারবেন না। তার উপরে আবার 32,000 যদি যায় তাহলে তো একেবারে ভয়ঙ্কর অবস্থা হবে, তাই নয় কি? তাই কর্মচারী লাগবেই। কোনো অ্যাঙ্গেলেই আপনারা আমাকে দেখাতে পারবেন না যে হ্যাঁ শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার চেষ্টা করছে, পারবেন না। তাই তো এবারে আসুন পরবর্তী অংশে। তাহলে অনেকেই ভাবতে পারেন যে তাহলে তো শিক্ষক লাগবেই, পড়ানোর জন্য না হোক, ভোট করানোর জন্য শিক্ষক লাগবে, অতএব বা কর্মচারী লাগবে, তার মানে সরকারি ক্ষেত্রে নিয়োগ চলতে থাকবে। বাহ, খুব ভালো, খুব মজা, চাকরি তো থাকবে, মাইনে তো পাবো, পড়াই আর ভোট করি যাই হোক না কেন, জব সিকিউরিটি তো থাকবে না। প্রথমত বলি যে এই যে কাজ, ভোটের যে কাজকর্ম, সেটা চুক্তিভিত্তিক কর্মচারী দিয়েও করে নেওয়া যায়। যদি
সেভাবে যদি আইন করা যায়, প্রয়োজন পড়ে সেটা সরকার করবে, ইলেকশন কমিশনও মেনে নেবে, কারণ এটা প্রাইভেটাইজেশনের ব্যাপার, এটা আন্তর্জাতিক প্রভুদের ছক, মেনে নেবে। অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মী দিয়েও ভোট করানো যাবে। এখন যেহেতু সেটাও যথেষ্ট সংখ্যায় নেই বলে ছাঁটাই পর্বটাকে ভোটের আগে এই রায়টা দেওয়া হলো, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা কি ভাবছেন সর্বক্ষেত্রে চেঞ্জ হচ্ছে? আপনাদের সন্তান সন্ততি বা আপনাদের একটা উল্লেখযোগ্য অংশ একসময় বইপত্র পড়তেন, এখন কি করেন? রিল দেখেন, ইউটিউব দেখেন বা রিল দেখেন, তাই তো। আপনাদের অনেকে একসময় যে যে কাজগুলো করতেন সেগুলো করেন, বদলে গেছে তো। প্রযুক্তি আপনাকে বদলে গেছে, বদলে দিয়েছে, সিস্টেমকে বদলে দিচ্ছে, অথবা আপনি নিজেকে বদলে ফেলছেন। আপনি ব্রেন ওয়াশ হচ্ছেন, আপনি পারছেন না কি কি রাখা উচিত, কি কি রাখা উচিত নয়। তাহলে সব ক্ষেত্রে বদলেছে। এই যে আপনাদের পরিচয়পত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যেসব সিস্টেমগুলো হয়েছে, আধার বলুন, আগে ছিল না, তাহলে সর্বক্ষেত্রে রিসেট হচ্ছে। আগে স্কুলে পড়িয়ে মিড ডে মিলের কি তথ্য, এই তথ্য সেই তথ্য, ভর্তি টর্তি, এগুলো কি আপনাদের আপলোড করতে হতো? আপনাদের যারা আগেকার শিক্ষক তাদেরকে জিজ্ঞাসা করতে হতো না। এখন করতে হয়, পোর্টালে আপলোড করতে হয়, মানে বদলেছে। তাহলে নির্বাচন ব্যবস্থা একই রকম থাকবে বলে আপনাদের মনে হয়? এখানে কোনো প্রযুক্তির ছায়া পড়বে না, ছাপ পড়বে না, যা আপনার জীবনযাপনে পড়েছে, আপনার কর্মক্ষেত্রে পড়েছে, আপনার সন্তান টুবাই বাপনের জীবনে পড়েছে। তাদেরকেও আপনি স্মার্টফোনটা ধরিয়ে দিয়ে, ভিডিও দিয়ে, কার্টুন চালিয়ে দিয়ে তাদেরকে ব্যস্ত রাখেন, আর আপনি সেই সময় নিজে সিরিয়ালটা দেখেন বা ইউটিউবটা দেখেন। তো বদলেছে। তাহলে নির্বাচন একই রকম ভাবে চলবে? কর্মচারী দিয়ে, লক্ষ লক্ষ কর্মচারী দিয়ে রাখতে হবে নির্বাচনের জন্য? না, তার জন্যই ব্লক চেইন ভোটিং, অনলাইন ভোটিং। এ বিষয়ে আমার ইউটিউবে ভিন্ন ভোট ভিডিও আছে, দেখে নেবেন কিভাবে ব্লক চেইন মেথড প্ল্যাটফর্ম কাজ করে। আর ব্লক চেইন প্ল্যাটফর্ম যখন কাজ করবে তখন কর্মচারী লাগবেই না সেখানে। কোথায় কর্মচারী লাগবে? বাড়িতে বসে আপনি ভোট দেবেন, ঘরে বসে যেমন আপনি মুদির দোকানের মাল সাপ্লাই আনছেন না, ঘরে বসে কত সব আছে, বাড়িতে দিয়ে যায় ডেলিভারি, তাই তো, হোম ডেলিভারি বাড়িতে এসে। তো আপনি বাড়িতে এসে ভোট দেবেন, অফিস থেকে ভোট দেবেন, লাইনে দাঁড়িয়ে কেন ভোট দেবেন? লাইনে দাঁড়িয়ে টিকিট কাটেন, আজকাল অনলাইনে টিকিট কাটেন, অনেকে রিজার্ভেশন পর্যন্ত অনলাইনে কাটেন। তার ফলে কি হয়? কর্মচারী টিকিট কাউন্টারে লোক রাখতে হচ্ছে। রেল আর কত লোক নিয়োগ করছে টিকিট কাউন্টারের জন্য? রাখবে না, ডিসকারেজ করছে আমাদের, বলছে অনলাইনে কাটলে এই সুবিধে আছে, এত কম আছে, এত কমে পাবেন, এত ছাড় আছে, এসব রেল আমাদের বলছে ঘোষণায়, তাই তো, আমরা জানি সেটা। তাহলে এটাও তাই ঘটবে, এখানেও এত লোক লাগবে না। তার জন্যই তো এসআইআর 2002 সালে এসআইআর কি আপনারা ওই বিএলও কে দিয়ে এভাবে চাপ দিয়ে আপলোড করানো হয়েছিল তথ্য, ভোটার তথ্য? না, হয়নি। তখন এই টেকনোলজি ছিলই না 2002 সালে। তাহলে এখন কেন করানো হচ্ছে 2025 সালে? কি উদ্দেশ্যে? একই রকম ভাবে ভোট হবে বলে? একই কায়দায় ভোট হবে বলে? মগজ টগজ কিছু নেই নাকি? একই কায়দায় যদি ভোট হতো তাহলে একই কায়দায় আগের মতো এসআইআর হতো, 2002 এর মতো। আপলোড করা, এই যে নির্বাচন কমিশনের যে ইলেকশন কমিশনের অ্যাপ, বিশেষ অ্যাপ ব্যবহার করতে হচ্ছে বিএলওদের, কোনো দরকার থাকতো? এত কান্নাকাটি ঝামেলা, অনেকে পাচ্ছেন না, নেট কাজ করছে না, করতে হতো না। তাহলে এবারে কেন এই প্রক্রিয়ায় ইলেকশন ভোটিং ডেটা আপলোড করতে হচ্ছে? সিম্পলি ডিজিটাল ভোটার আইডি। ডিজিটাল ভোটার আইডির উদ্দেশ্য কি? আপনি যদি লাইনে দাঁড়িয়েই ভোট দেন, কাগজে কলমে যদি এরকম করে আগে এসআইআর হতো, যেভাবে ভোটার তালিকা হতো, অনলাইন ভোটার তালিকা এখন আপনি পেয়ে যাচ্ছেন, তাই তো, আগে তো ছিল না, সব হয়ে যাচ্ছে। এটা আগের মতো করেই যদি লাইনে দাঁড়িয়ে ভোট হয়, লক্ষ লক্ষ কর্মচারী দিয়ে লাগে, তাহলে আর এসব ডিজিটাল আইডি ক্রিয়েট করে কি হবে? কি লাভ বলুন দেখি? ফালতু সময় নষ্ট, পয়সা নষ্ট,
খরচা তো আছে, ওরা এমনি এমনি খরচা করে না। তাহলে তৈরি থাকুন। এই যে এসআইআর গুলো আস্তে 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 সমস্ত রাজ্যেই হচ্ছে, অর্থাৎ উদ্দেশ্য ডিজিটাল আইডি। ওরা বলছে বাংলাদেশি অমুক তমুক এই সেই, লোকও তাই বিশ্বাস করছে, মুখ তমুক করে সব ভোটারের তথ্যগুলো ওরা ডিজিটালি নিয়ে যাচ্ছে, প্রক্রিয়াতে চলছে। তারপরে দেখবেন খেলাটা, কর্মচারী লাগবে তাই তাই আপনাদের সরকারি কর্মচারী নিয়োগ করবে, শিক্ষক নিয়োগ করবে, যে ভোটটা তো লাগবে, ভোটটা তো করতে হবে, তাই তো কর্মচারী লাগবে, তাই নিয়োগ হবে। এরকম অনেকে ভাবতেন এক সময়, এখনো হয়তো কেউ কেউ ভাবেন। সে গুড়ে বালি, প্রস্তুতি সম্পন্ন, আরো সময় লাগবে, বড় দেশ তো। আর যেখানে ওই যে এই জন্য অশিক্ষিত তথাকথিত পারে না, তাদেরকেও এখন বাধ্য হয়ে স্মার্টফোন ধরানো হচ্ছে, স্মার্টফোন দেওয়া হচ্ছে প্রকল্পে ছাত্রছাত্রীদের হাতে অভ্যস্ত করবার জন্য, বিনা পয়সায় ট্যাব, তার জন্য টাকা 10,000 টাকা, এগুলো কি ছড়াতে সময় লাগবে। তারপরে যদি না পারে গ্রামে গঞ্জের অশিক্ষিত লোক, যখন ওদের কাছে অশিক্ষিত, এদের কাছে আমার কাছে শ্রদ্ধেয় এসব মানুষ, তো তখন কি হবে? তখন যারা পারবেন ঘরে বসেই নিজের ফোন থেকে করবেন, ভোট দেবেন, কিউআর কোড তো হয়েই গেল। যারা পারবেন না তাদের জন্য কোনো কোনো এলাকায় দেখা যাবে ওরা সমীক্ষা করে যে সব এলাকায় নেটের বা সমস্যা আছে একটু, বা স্মার্টফোন ডেন্সিটি কম আছে, ঠিক আছে, সেসব এলাকায় ওরা বুথ করবে। সেখানেও কাগজে হবে না, সেখানেও হেল্প করার জন্য নেট ভালো অ্যাক্সেস থাকবে, এরকম ভালো একটা সবকিছু ব্যবস্থা করে, সার্ভার টার্ভারের ব্যবস্থা করে, সেখানে কিছু কর্মচারী সেসব জায়গায় থাকবেন। চুক্তিভিত্তিক হলেও কোনো সমস্যা নেই, কর্পোরেট হলেও কোনো সমস্যা নেই, আউটসোর্স হয়ে যাবে তখন ইলেকশনটাও। কি ভাবছেন ইলেকশন আউটসোর্সড হয়? চিচি কি বলেন স্যার, তা সরকারি ব্যাপার হয়, সবই আউটসোর্সড হয়ে গেছে। আসলে আমাদের এই তথাকথিত স্বাধীনতাও আউটসোর্সড। তো ওটা হবে, দেরি আছে, প্রক্রিয়া চলছে। তখন দেখবেন ওই টিসিএস যেমন পাসপোর্ট তৈরির কাজটা করে, জানেন তো, পাসপোর্টের সমস্ত কিছু টিসিএস কে, এখন কাকে দেওয়া হয়েছে আমি জানি না। তো আমি যখন ইউরোপে গিয়েছিলাম সে সময় তো পাসপোর্ট করতে হয়েছিল, তখন টিসিএস এর হাতেই দায়িত্ব ছিল, আউটসোর্সড হয়ে গেল। আগে তো সরকারি করতো, তাই না? তাহলে ইলেকশনটা পাসপোর্টের মতো একটা ব্যাপার, সিরিয়াস ব্যাপার, সেই ক্ষেত্রে প্রসেসিং থেকে শুরু করে এই কাজকর্মগুলো টোটাল দায়িত্ব যদি টিসিএস মানে একটা টাটা বেসরকারি সংস্থা তাকে দেওয়া হয়, শেষ পর্যায়ে গিয়ে ওই পুলিশ থানা টানা একদম লাস্টে। কিন্তু বড় কাজটা, যেটা বিশাল বড় কাজ প্রসেসিং, সেটাই তো টিসিএস করছিল সেই সময়। এখনো সম্ভবত টিসিএসই আছে, আমি জানি না। তাহলে ইলেকশন কি সেই তুলনায়? পাসপোর্ট একটা সিরিয়াস বিষয়, ইলেকশন কি তার চেয়েও বেশি সিরিয়াস? নট লাইক দ্যাট, প্রায় একই রকম। তাহলে সেই ব্যাপারটাও আউটসোর্স করে দেওয়া হবে আগামীতে। তখন দেখবেন কর্পোরেট বিভিন্ন সংস্থা তারা এই কাজগুলো করছে, ভোটিং এর কাজ, এবং সেখানে কর্মচারী মানে বুঝতেই পাচ্ছেন চুক্তিভিত্তিক কর্মচারী। তাই এখনো কিছুই দেখেননি, যে বলি এটা বহু আগে বলে দিলাম, অনেকে পাগল ভাববেন, বই গেল আমার। তাহলে এরপরে কি হবে, কি হতে পারে? আপনারা জানেন শিক্ষক ছাঁটাইয়ের অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি এখনো আছে। যেমন ধরুন ইন সার্ভিস শিক্ষকদের জন্য টেট, সেটা কি প্রত্যাহার হয়নি? আপনারা জানেন অনেক রাজ্য আবেদন করেছিল, সেখানে কিন্তু ওই সুপ্রিম কোর্ট যেটা বলেছিল সেপ্টেম্বর মাসে, সেটাই বহাল রাখা হয়েছে। অর্থাৎ টেট দিতে হবে 2 বছরের মধ্যে ইন সার্ভিস শিক্ষকদেরকেও, এবং 5 বছরের বেশি যাদের চাকরি আছে সবাইকেই দিতে হবে। তারপরে পাশ করতে না পারলে অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়া হবে, সেই সহ রিটায়ার করতে হবে, বাধ্যতামূলক রিটায়ার করতে হবে। এটা তো আছে, অর্থাৎ ছাঁটাই কর্মসূচি আছে। ওটার উদ্দেশ্য কি? যোগ্য শিক্ষক রাখার জন্য না, ওটা ছাঁটাইয়ের জন্য। একবারও কি তখনও কোথাও বলা হয়েছে যে যাদের চাকরি চলে যাবে এই টেটে, ইন সার্ভিস শিক্ষকরা যারা
কোয়ালিফাই করতে পারবেন না, তাদের পরিবর্তে নিয়োগ করা হবে নতুন নতুন। এই যে 2016 বাতিল প্যানেলের জন্য কতজন শিক্ষক এখনো পর্যন্ত নিয়োগ হয়েছে দেখা যাক, দেখুন কতজন নিয়োগ হয়, তারপরেই না হয় কথা বলা যাবে। তাই ওই প্রকল্প চলছে। আর কি এই ক্ষেত্রে কি হবে দেখুন, আমার যেটা মনে হয় ওরা দেখবে, হাওয়া মাপবে, ভেতরে ভেতরে ওদের লোক আছে, ভোটটা মিটুক, তারপরে ওই যে 2014 টেট নিয়ে বিকাশ রঞ্জন বাবু যেটা বলেছেন, আমি মিডিয়াতে পড়েছি তাই বললাম, তিনি এক্ষেত্রে খুব বড় কার্যকরী ভূমিকা নিয়েছেন। 2016 ক্ষেত্রেও বড়, মানে এসএসসির ক্ষেত্রেও তার বিশাল বড় ভূমিকা আপনারা জানেন, এবং তার সঙ্গে আরো তার সঙ্গী সাথীরা রয়েছেন, নামগুলো আপনারা জানেন। অনেকে তাকে, যারা ভুক্তভোগী তারা তাকে চাকরি খেকো বিকাশ বলে অভিহিত করে থাকেন, আর অনেক রকম নিকনেম তারা দিয়েছেন, যারা পছন্দ করছেন না স্বাভাবিক। চাকরি গেলে, চাকরি খেলে কার ভাল লাগে বলুন দেখি, তাই না? তো তিনি যেহেতু ওই প্রসঙ্গটা তুলেছেন, এবং এদিকে অ্যাপটিটিউড টেস্টের ব্যাপারটাও প্রসঙ্গে এসেছে, প্যানেলও ঠিক, মানে র্যাঙ্কিং ঠিকঠাক হয়নি, জাম্পিং হয়েছে, ওএমআরও তো নেই যে প্রমাণ করা যাবে ঠিকঠাক কে কত নম্বর পেয়েছেন, তাই তো নেই, পাওয়াই নাকি যাচ্ছে না। তাহলে এই অবস্থাতে আগামীতে কিন্তু একটা অপশন ওদের কাছে খোলা আছে, থাকলো, সেটা কি 2000 টেটটাকেই, 2014 টেটটাকেই প্রক্রিয়াগত পদ্ধতিভাবে ভুল হয়েছে, ওই যেমন করে 2016 এসএসসিটাকেই বাতিল করা হয়েছে, মানে যে প্যানেল যেটা, যার ফলে আর কি পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হয়েছে অনিয়মের কারণে। একই রকম ভাবে কিন্তু সেই অপশনটা খোলা আছে 2014 টেটটাকেই যদি অনিয়মের কারণে বাতিল করা যায়, তখন কিন্তু 32,000 নয়, আরো অনেক বেশি শিক্ষককে ওরা ছাঁটাই করতে পারবে, ট্রেন্ড আনট্রেন্ড নির্বিশেষে, বড় দেরিতে নিয়োগ, মেয়াদ বহির্ভূত প্যানেল থেকে নিয়োগ, মানে সব মিলিয়ে 2014 থেকে নিযুক্ত 50,000 তো হবেই, তার বেশি হবে বলে আমার যেটা ধারণা, 60,000-এর কাছাকাছি কেউ কেউ কোনো কোনো জায়গায় দেখেছি। তাহলে একটা বড় সংখ্যক শিক্ষককে বাতিল ছাঁটাই করা যাবে, কিন্তু সবাইকে কি একসঙ্গে করা হবে না। সেখানেও বিভিন্ন রকম, যেমন যোগ্য অযোগ্য আপনারা দেখছেন এসএসসিতে, সেখানেও বিভিন্ন রকমের কৌশল নেওয়া হবে, ভাগ করা হবে, এই করা হবে, সেই করা হবে, একে অপরের বিরুদ্ধে খিস্তি মারবেন, গালিগালাজ দেবেন, আন্দোলন হবে, মামলা হবে, জুডিশিয়ারির ভূমিকা এখনো থাকবে বড় ভূমিকায়, অন্তত আর 5-7 বছর এসব চলতে থাকবে। আর মনে রাখবেন, ভোট 5 বছর অন্তর একবার হয়, তবে হ্যাঁ, পার্লামেন্টারি ইলেকশন আছে, সেটাও মিটতে হবে সামনে। তো এর ফাঁকে ফুঁকে ওরা ব্লকচেন ভোটিং কিভাবে কার্যকর করা যায়, ডিজিটাল আইডি কি করে নিশ্চিত করা যায়, সে কাজগুলোও চালাবে। আর ছাঁটাই কখনো একযোগে হবে না, পার্ট বাই পার্ট হবে, কারণ মেশিনারিটা এখনো বজায় রাখতে হবে। স্কুলগুলোকে পুরোটা একেবারে তুলবে না ওরা, সরকারি স্কুলকে রাখবেই ওরা, হ্যাঁ কমে যাচ্ছে, ছাতার তলায় নিয়ে আসবে, মার্জার করবে, ক্লাস্টার বানাবে, কিন্তু সরকারি স্কুলকে কিছু রাখতেই হবে, কারণ ভ্যাকসিনটা কে গুঁজবে, মগজ ধোলাইটা কে করবে, সেক্ষেত্রে চুক্তিভিত্তিক শিক্ষক তো তারা নিয়োগ করবেই, জানেন আপনারা। কিন্তু যারা এখনো রয়েছেন তাদেরকে একসঙ্গে ছাঁটাই করলে বিক্ষোভ অনিবার্য, সামাল দিতে পারবে না, তাই ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলে ধাপে ধাপে ছাঁটাই করবে, তার জন্য একটা সময় আছে এখনো, 5 বছর তো মিনিমাম, সেরকম হলে ওরা আরো 2-4 বছর বাড়াবে। তারা কিসের, ওরা বহুদিন ধরে অপেক্ষা করে এই সুবর্ণ যুগে এসে পৌঁছেছে এবং ওরা সফল হচ্ছে, তাই প্রস্তুত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, আনন্দ করুন, কিন্তু কান খাড়া রাখুন। দেখুন প্রাচীরের উপরে উঠে কেউ কোনো মশাল দেখাচ্ছে কিনা, এই মশাল কিন্তু আশার মশাল নয়, শত্রুকে আমন্ত্রণ করে করার মশাল, যেটা সাইনন জ্বালিয়েছিলেন, তাই চোখ খাড়া রাখুন।
প্রাচীরের উপরে চোখ রাখুন। আপনার যে নিরাপত্তার ঘেরাটোপ, সেই ঘেরাটোপ সেটা কেউ ভাঙছে কিনা, সেখানে আঘাত আসছে কিনা সতর্ক থাকুন। আবেদন জানাই সব শিক্ষককে। শিক্ষক শ্রেণী এখন সবচেয়ে বড় বিপদে। তাদের পরিবার আছে, আপনজন আছে, শিশু আছে, তারা তো কোনো দোষ করেনি, কিন্তু সেই সচেতন থাকার, সজাগ থাকার, ঐক্যবদ্ধ লড়াই করার দায়টা শিক্ষকদেরই তো নিতে হবে, তাই তো? বাবা মাকেই তো নিতে হবে। আর এই সিস্টেম ওরাই গড়েছে, যারা গড়েছে তারাই ভাগছে। আন্তর্জাতিক শক্তি, সোশি ইকোনমিক। তবে মনে রাখতে হবে যে এই সরকারি শিক্ষার ছড়ানো বিস্তার কিন্তু আমাদের দেশে তখনই হয়েছে যখন সোভিয়েত ইউনিয়নের ভূমিকা একটা বড় ছিল। ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু এদের সঙ্গে যখন সোভিয়েত ইউনিয়নের একটা বড় ভালো সম্পর্ক ছিল, সেই সময় সরকার শিল্পে নিয়োগ করেছে, পিএসইউ গড়ে তুলেছে, আইআইটি গড়ে তুলেছে, আইআইএম গড়ে তুলেছে এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে বিস্তৃত করেছে, কারণ এটা সমাজতান্ত্রিক অর্থনীতির একটা দিক। এই কারণে গভর্নমেন্ট participation in industry and education and all sectors সেটা ভেঙে গেছে। সোভিয়েত ইউনিয়ন এখন নেই, তাই এখন গোটা পৃথিবী জায়নিস্টদের হাতে। যে জায়নিস্টরা এখন আমেরিকাতেও দেখবেন ওদের অনেকের সরকারি কর্মচারীর মাইনে বন্ধ হয়ে গেছে। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। সেখানে ফান্ডিং সমস্যায়, তার বদলে চীনকে ওরা এখন হাইলাইট করছে। কারণটাও আগে বলেছি, এ নিয়ে ভিডিও রয়েছে। তো যাই হোক, সতর্ক থাকুন। পরিশেষে গত ভিডিওতে আমি একটি অংশ মনে পড়ে গেল, একটি খবরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসর 2 বছর বাড়ানো হলো মেয়াদ। এটা আলোচনা স্তরে আছে, কিন্তু একটি খবর আমি দেখলাম সেটা খবরটিকে অনেকে ফেক বলেছেন। হ্যাঁ, খবরটি ফেক হতে পারে, এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমি জানি এটা আগামীতে কার্যকর হবে। তাই ওই ভিডিওতে আমার বলার বক্তব্য সেগুলো রিট্র্যাক্ট করার কোনো প্রশ্ন নেই, কারণ এটাই পলিসি। নিয়োগের দিকে তাকালেই বুঝতে পারবেন কেন্দ্রীয় সরকারের যে রিক্রুটমেন্ট পলিসি এবং যে হারে রিক্রুটমেন্ট এখন হচ্ছে, যেভাবে বিভিন্ন পরীক্ষাকে স্থগিত করা হচ্ছে এবং বিভিন্ন রকম ভাবে কোশ্চেন লিক হয়ে গেছে বলে পরীক্ষা স্থগিত করা হচ্ছে, বিভিন্ন রকম ভাবে যেভাবে ডিলেইং ট্যাকটিক্স করা হচ্ছে, তাতে করে আমি যে রিক্রুটমেন্ট পলিসি নিয়ে নিউ ওয়ার্ল্ড অর্ডারকে রিলেট করে যে কথাগুলো আগের ভিডিওতে বলেছিলাম সেগুলো বহাল থাকছে, সেগুলো রিটার্ন করার কোনো প্রশ্ন নেই। অর্থাৎ মূল বিষয়টা একই থাকছে, সরকারি নিয়োগে রাশ টানা, প্রয়োজনে বাতিল করা এবং এভাবে শিক্ষাকে বেসরকারি হাত থেকে সরকারি হাত থেকে বেসরকারি হাতে সমর্পণ করা। এটা এই পলিসি চলছে, বিভিন্ন কায়দায় চলছে। তাই ওটা নিয়ে চিন্তা ভাবনার কিছু নেই। ওইটি যদি আপনাদের মনে হয় যে না এই পার্টিকুলার খবরটা এই যেটা সেটা ভুল, এখনো আমি বলবো যে ভুল বলবো না, হ্যাঁ আগে এসে গেছে খবরটা, ভেতরে ওটা নিয়ে আলোচনা চলছে, এখনো অ্যাপ্রুভ অফিসিয়ালি হয়নি, আগামীতে হয়ে যাবে, অপেক্ষা করে। এবারে আসছি 6 ডিসেম্বরে অনেকে আমি দেখছি যে আমি অবাক হয়ে যাচ্ছি, খুব দুঃখ পেলাম আর কি। অনেকে নয়, কেউ তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, একটু আগে দেখলাম মেসেজ ঢুকলো আমি যখন লাইভ করছি, যে স্যার 6 ডিসেম্বরের প্রোগ্রামটা হচ্ছে তো ভাবুন। তারা এই দীর্ঘকাল ওই 6 ডিসেম্বর যখন দিয়ে বলেছিলাম, অন্তত 3-4 মাস আগে ঠিক হয়েছে, আপনারা জানেন, সেটুকু তারা জানে। তারপরে যে আমি এত লাইভে এতবার করে বলছি, এত ফেসবুকে পোস্ট দিচ্ছি, সেটার ব্যানার দিচ্ছি, তিনি বা তারা সেটা তাদের চোখেই পড়েনি। তাই আমাকে মেসেজ করে জানতে চাইছে যে হচ্ছে কি মর্মান্তিক, বেদনাদায়ক। যাই হোক, আমি মানলাম যে ঠিক আছে, তারা সোশ্যাল মিডিয়ায় থাকেন না, কিন্তু হোয়াটসঅ্যাপ তো সোশ্যাল মিডিয়া। কিন্তু 6 ডিসেম্বর জানলেন কি করে? সোশ্যাল মিডিয়া থেকেই জেনেছেন, নাকি আমি তার বাড়ি গিয়ে বলে এসেছি, নাকি ফোন করে জানিয়েছি? তা তো নয়। তাহলে সোশ্যাল মিডিয়াতে যেহেতু পেয়েছেন, সেহেতু সোশ্যাল মিডিয়া থেকে আপডেটটা ওনারা দেখছেন না। যাই হোক, মর্মান্তিক, খারাপ লাগে আর কি। তো আবার বলি,
সবাইকে স্বাগত জানাই। যাদের আসতে অসুবিধা হবে হোয়াটসঅ্যাপে থাকলে মেসেজ করে নিন। জায়গাটা খুবই পরিচিত। কলেজ স্কোয়ার যেটা দেখবেন ঘেরা জায়গা আছে, যেখানে পুজো হয়, সুইমিং পুল আছে কলেজ স্কোয়ার, ওই জন্য স্কোয়ার, চার কোনা বলেই স্কোয়ার। তার একদিকে বিশ্ববিদ্যালয় এলাকা, কলকাতা ইউনিভার্সিটি দেখা যায় সেখান থেকে বিল্ডিংটা। আর একদিকে হচ্ছে মহাবোধি সোসাইটি হল, মানে ইউনিভার্সিটি ইনস্টিটিউট যেদিকে পড়ে আর কি, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদম উল্টো দিকে কলেজ স্কোয়ার যেটা, সেইখানে ওটাও বঙ্কিমচন্দ্র স্ট্রিট বলে। তো আমি ফেসবুকে দরকার হলে দিয়ে দিচ্ছি ঠিকানাটা, যারা একদম বাইরে থেকে আসবেন নতুন, আর আমাকে তো হোয়াটসঅ্যাপ করেই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিছুই না, কলেজ স্ট্রিট এলাকায় চলে আসুন। যে কোনো এলাকা, হাওড়া থেকে বলুন বা শিয়ালদা থেকে বা যে কোনো জায়গায়, কলেজ স্ট্রিট অত্যন্ত পরিচিত জায়গা। বিশ্বের বা তথা এশিয়ার সবচেয়ে বড় বইয়ের বাজার হলো কলেজ স্ট্রিট। তো সেখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করুন যে মহাবোধি সোসাইটি হল বা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল কোথায় যাবে। কোথায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল পেলেই ওই রাস্তাতে, ওই রোড ধরেই, মিনিট খানেকও হাঁটতে হবে না, ওই রো ধরেই, ওই ফুট ধরেই গেলেই আপনি মহাবোধি সোসাইটি হল পেয়ে যাবেন। আর যারা গতবারে অনুষ্ঠানে এসেছেন তারা তো জানেনই, তাদের কোনো সমস্যা নেই, আমি নতুনদের কথা বলছি। তাই সবাই স্বাগত। এখানে কোনো শত্রু মিত্র কিছু নেই, কোনো ব্যাপার নেই। আসুন, আলোচনা হোক, মত বিনিময় হোক, আমরা পার্টিসিপেট করি, একে অপরের সঙ্গে মিলিত হই। 3টে থেকে 6টা পর্যন্ত অনুষ্ঠান। আমরা কয়েকজন তো আগেই চলে যাব, তো আপনারা আপনাদের সুবিধে মতো আসুন। তবে যথাসময়ে এলে ভালো হয়, একসঙ্গে সবাইকে পাওয়া যায়, তাই তো। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সচেতনতায় থাকুন, আনন্দ উৎসবে মশগুল না হয়ে কান খাড়া রাখুন, মগজে ধার দিন, শান দিন।